আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাই আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি। আর আমরা যারা জয়েন করছি, যেহেতু ভাইয়া ফ্রি ক্লাস, সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব। ক্লাসটা একটু নিজেদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় একটু ক্লাসটা একটু শেয়ার করে দিব। প্রত্যেকে আমরা একটু দ্রুত জয়েন করে ফেলবো। আজকে আমরা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ, আমি একেবারে সিলেক্ট করা 35টা এমসিকিউ আপনাকে সমাধান করাবো। এ টু জেড খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং আপনারা যেহেতু এতদিন প্রিপারেশন নিয়ে আসছেন, আপনারা চেষ্টা করবেন যাতে ভাইয়া 35টা এমসিকিউ এর মধ্যে আমি যাতে অ্যাটলিস্ট 28+ যাতে আমার আসে। সো এই মার্কটা আপনি একটু নিজে নিজে হিসাব করবেন যে কয়টা হচ্ছে না, যাতে ভাইয়া 28+ থাকে। যদি থাকে আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি প্রিপারেশন খুব ভালো আছে। আর যদি মনে হয় না ভাইয়া 28-এর মতো যায় না, আরো নিচে আছে, তার মানে ভাইয়া আমার হাতে আরো যে কয়দিন সময় আছে, আমাকে আরো ভালোভাবে কি করতে হবে, ভালোভাবে কাজে লাগাইতে হবে। এ টু জেড ভালোভাবে দেখতে হবে, দুর্বলতা কোন জায়গায়, সবকিছু অ্যানালাইসিস করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। সো প্রত্যেকেই একটু দ্রুত জয়েন করবে এবং প্রত্যেকে কষ্ট করে একটু ভাই নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব। এবং ক্লাসটা যদি পারেন একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। সো আমি 2টা মিনিট সময় নিব যাতে বাকিরাও জয়েন করতে পারে। তো সবাই জয়েন করলে ইনশাল্লাহ আমরা একসাথে ক্লাসটা শুরু করে দিব। জাস্ট সবাই জয়েন করলে আমরা একসাথে ক্লাসটা শুরু করে দিব। সো আমার কথা হচ্ছে ভাই, আমরা প্রত্যেকেই একটু নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব যাতে বাকিরাও ক্লাস করতে পারে। আমাদের হাতে সময় খুবই কম, হাতে আর 1 মাস, রাবির ক্ষেত্রে আর হচ্ছে 2 মাসের মতো আছে। তো এই শেষ সময়ের জন্য আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই যে ভাই সবকিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু একটু জানান। আচ্ছা, একটু ডিস্টার্ব দিছে নাকি? সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া? প্রত্যেকে একটু দ্রুত মেনশন করে দিব। ভাইয়া জাস্ট 2টা মিনিট সময় নিব, দেন আমি ক্লাস শুরু করে দিব। ক্লাসের মাঝে পড়া ছাড়া আমাদের আর কোনো কথা হবে না, ইনশাল্লাহ। ওকে, একটু দ্রুত সবাই মেনশন করে দিন। সো 35টা এমসিকিউ, 28+ অবশ্যই রাখতে হবে। প্রশ্ন খুব কঠিনও করি নাই, খুব সহজও না, মোটামুটি মিডিয়াম লেভেলে আছে। যারা এতদিন পড়াশোনা করছে ইনশাল্লাহ প্রত্যেকে পারবো। ওকে, সো সবাই তাহলে একটু রেডি হয়ে যান। যে কাজটা করবেন, কয়টা এমসিকিউ হয়েছে কয়টা হয় না, জাস্ট সেটা একটু নিজ দায়িত্বে হিসাব রাখবেন। কয়টা এমসিকিউ হয়েছে কয়টা এমসিকিউ হয় না। ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, ক্লিয়ার। তাহলে আমি যেটা বলছি একটু নিজ দায়িত্বে হিসাব রাখবেন, কয়টা এমসিকিউ হচ্ছে কয়টা এমসিকিউ হচ্ছে না। আর ক্লাস যেহেতু করবেন, প্রত্যেকে এমসিকিউতে পার্টিসিপেট করবেন, অ্যান্সার করার চেষ্টা করবেন। ভুল হোক সঠিক হোক, চেষ্টা করবেন। কতটুকু আগাইতে পারছেন, এখন একটা এমসিকিউ কঠিন মনে হইতে পারে, আপনি পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন, আপনি দেখবেন আপনি 50% পারছেন, বাকি 50% পারেন নাই। তাহলে আপনাকে শিকার আগ্রহটা আসতে হবে যে ভাই কতটুকু পারতাছি না। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তাহলে আসেন আমি আর কথা না বাড়াই, আমি শুরু করে দিচ্ছি 1 নাম্বার এমসিকিউ দ্বারা। সো আমরা বিসমিল্লাহ করে শুরু করতেছি। ওকে, 1 নাম্বার এমসিকিউ। তাহলে ভাইয়া প্রত্যেকে একটা এমসিকিউ অ্যান্সার দিব। 2টা এমসিকিউ আছে, বেশি লাফালাফি করবো না, একটা করে শেষ করব। ওকে, 1 নাম্বার এমসিকিউ আমরা অ্যান্সার করি। বলছে নিচের কোন আইটেমের জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? কোন লেনদেনের জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? তার মানে নগদ অর্থ কি হবে না, প্রবাহ হবে না কোন লেনদেনের জন্য? তাহলে অপশন হচ্ছে লভ্যাংশ প্রদান, এরপরে কি বলছে পাওনাদারের দাবি পরিশোধ, বীমা প্রিমিয়ামকে প্রদান, এরপরে বলছে কুঋণের অবলোপন। ওকে, প্রত্যেকে আমরা অ্যান্সার করা শুরু করি। আচ্ছা, হাতে মোবাইল সহ রাখতেন। সবাই অ্যান্সার করা শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি হবে? তাহলে ভাইয়া বলছে নগদ অর্থ প্রবাহ হবে না, তার মানে আমার যে কোনো একটা লেনদেন আছে যেটার মধ্যে কি নেই, যেটার মধ্যে কোনো নগদ নেই। এমন একটা লেনদেন আছে যেটার মধ্যে কি নেই, কোনো নগদ নেই। তাহলে ভাইয়া কোনটা হবে? 1 নম্বর প্রশ্ন। তাহলে নগদ লভ্যাংশ প্রদান। ভাই লভ্যাংশ প্রদান করলে ভাই নগদ টাকা চলে যাবে। ভাইয়া নগদ অর্থ আছে। ভাইয়া পাওনাদারকে পরিশোধ, ভাইয়া পরিশোধ করলে নগদ টাকা চলে যাবে, নগদ এখানে আছে। ভাইয়া বীমা প্রিমিয়াম প্রদান, মাসিক প্রদান করতে হয়, ভাইয়া নগদ প্রবাহ আছে। কিন্তু ভাইয়া কুঋণের অবলোপন, ডি নাম্বার। আলহামদুলিল্লাহ, যার অ্যান্সার করছি। ভাইয়া কুঋণ অবলোপন মানে কি? আমি কি করছি, আমি আগে দেনাদারকে ধারে বিক্রয় করছি বা সেবা প্রদান করছি, কিন্তু ওই টাকা 10,000 টাকা সেবা প্রদান করছি, 10,000 টাকার পণ্য বিক্রয় করছি, 10,000 টাকার কিছু টাকা পাবো না,
এখন এই পাবো না মানে এটা এখানেই শেষ, যেটা পাবো না এটা এখানেই শেষ, তার মানে এই টাকার জন্য কোনো নগদ অর্থের কি হবে না, আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ হবে না। তাহলে অ্যান্সার কত হবে, ডি নাম্বারটা হবে। ওকে আলহামদুলিল্লাহ, সবার অ্যান্সার ঠিক আছে। একের কত, ডি নাম্বারটা। 2 নাম্বার প্রশ্ন আমরা অ্যান্সার করা শুরু করি। বলছে রেওয়া মিলে মেশিনের মূল্য পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ, মেশিনের মূল্য দেয়া আছে, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দেয়া আছে 50,000 টাকা, 20,000 টাকা। চলতি বছরে অবচয়ের পরিমাণ যদি 4,500 টাকা হয়, মেশিনের পুস্তক মূল্য কত টাকা? মেশিনের পুস্তক মূল্য কত টাকা? মেশিনের পুস্তক মূল্য মানে বই মূল্য কত টাকা হবে? দেখি অ্যান্সার করেন। মেশিনের পুস্তক মূল্য কত টাকা? প্রশ্ন ভালো করে দেখেন। মেশিনের মূল্য পুঞ্জীভূত অবচয়, মেশিনের মূল্য 50, পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা, চলতি বছরের অবচয় 4,500। পুস্তক মূল্য তাহলে কত হবে? পুস্তক মূল্য কত হবে? ওকে, সামিরা আমাদের কাছে ভাইয়া সি নাম্বারটা হবে। বাকিরা বুঝে অ্যান্সার করার চেষ্টা করব, বুঝে অ্যান্সার করার চেষ্টা করব, প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝবেন। রাফিনা জান্নাত সি নাম্বারটা, মাহফুজ সি নাম্বারটা হবে। সি নাম্বারটা মানে কত? 30,000 টাকা বলতেছেন, 30,000 টাকা। ওকে, দেখা যাক, দেখা যাক কত হয়, দেখা যাক কত হয়। গালিবা সি নাম্বার, সামিরা সি নাম্বার, জেসমিন আক্তার সি নাম্বার। ওকে, সি নাম্বার, সি নাম্বার। মেশিনের পুস্তক মূল্য কত টাকা? বই মূল্য কত টাকা? ওকে, জিন্নাত আচ্ছা সি নাম্বার, সোমা সি নাম্বার, শবনম সি নাম্বার। ওকে, এখন দেখেন ভাইয়া, এখন দেখেন। ওকে, অমিতা মিত্র বলছে ডি নাম্বারটা, একজন আলাদা বলছে। ডি নাম্বার মানে কত? 45,500 টাকা। এখন দেখেন ভাইয়া যে ভুলটা হয়েছে, ভাইয়া দেখেন কি বলছে, মেশিনের মূল্য পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে কি? এতদিন পর্যন্ত ব্যয় হয়ে গেছে। ভাই মেশিনের মূল্য কত? ভাই মেশিনের মূল্য 50,000 টাকা। এতদিন ব্যয় হয়েছে কত? এতদিন ব্যয় হয়েছে ভাইয়া 20,000 টাকা। কত হয়েছে? 20,000 টাকা হয়েছে। এখন বাকি আছে কত? ভাইয়া বাকি আছে 30,000 টাকা। এখন আপনারা যে কাজটা করেন নাই, আপনারা এতটুকুতে অ্যান্সার করে দিচ্ছেন, কিন্তু কি বলছে, চলতি বছরের অবচয়। তো চলতি বছরের অবচয় হয়েছে, তো অবচয় আরো 4,500 হয়ে গেছে না? তো আরো 4,500 কে বাদ দিবে। 4,500 বাদ দেন নাই কেন? 4,500 বাদ যাবে। বাদ যাওয়ার পরে এই যে 25,500, আমার অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। কারোর অ্যান্সার হয় নাই, আমি যা দেখছি, আমি যা দেখছি। 30,000 না, 30,000 হবে না। এই যে একজনে বলছে জায়ান, জায়ান বলছে ভাই বি নাম্বারটা, ভাই বি নাম্বারটা অ্যান্সার হবে। চলতি বছর অবচয় হইলে আসবাবপত্রের মূল্য কমে যাবে না? মেশিনের মূল্য কমে যাবে না? ভাই কমে যাবে তো। তাহলে কেন 4,500 বিয়োগ করেন নাই? কেন 4,500 বিয়োগ করেন নাই? এই 4,500 অবচয় হইছে চলতি বছর অবচয়, আর 20,000 হচ্ছে বিগত সালের। তার মানে মেশিনের মূল্য 50, অবচয় হয়েছে 20, চলতি বছর হয়েছে আরো 4,500। তাহলে টোটাল আমার মূল্য বাকি আছে কত? 25,500। ভুল করছেন, ভুল করছেন অনেকে। তাহলে ভাইয়া এই মার্কেটা কাটা, দুইটার মধ্যে একটা চলে গেছে, দুইটার মধ্যে একটা চলে গেছে। আমি বলছিলাম 28 প্লাস পাইতে হবে, 28 প্লাস, মাথায় রাখেন। তাহলে একটা শেষ। সবাই বুঝতে পারছেন ভাইয়া? কমন ভুল সবাই একসাথে করতেছেন, সবাই একসাথে করেন। একজনে সি বলছে, বাকিরা সবাই সি বলতেছেন। আপনি একটু নিজে চেষ্টা করেন যে আসলে কোনটা হয়। চলতি বছর অবচয় আমাকে বাদ দিতে হবে, এটা খরচ, তো বাকিটা হচ্ছে আমার পুস্তক মূল্য। সো কমন ভুলটা করা যাবে না। কমন ভুল একজনে যেটা অ্যান্সার দিছে, বাকিরা একসাথে সেম অ্যান্সার করলে হবে না ভাই। আমাকে আমারটা বের করতে হবে, আমি যেটা বুঝে শুনে করব। ওকে ডান। ওকে, এরপর আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। তাহলে 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? বলছে ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়? ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা? হ্যাঁ, 25,500 হবে। 25,500 সহজ নিয়ম, যত অবচয় হয়ে যাবে সবগুলো বাদ, বাকিটা বই মূল্য। 3 নাম্বার প্রশ্ন ক্লিয়ার করেন। 3 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে ডেবিট নোটের সাহায্যে লেখা হয়। ডেবিট নোট, নোট ইউজ করি কয়টা? দুইটা, একটা ডেবিট নোট, একটা ক্রেডিট নোট। কেন ইউজ করি ভাইয়া? কেন ইউজ করি মাথায় রাখতে হবে। প্রশ্ন হয় ভাইয়া ফেরতের জন্য ইউজ করি। কিসের জন্য ভাইয়া? ফেরতের জন্য ইউজ করি। এখন নোট কয়টা ভাইয়া? একটা ডেবিট নোট, একটা ক্রেডিট নোট। আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে ডেবিট নোটের সাহায্যে লেখা হয়। এই প্রশ্নগুলো অ্যাডমিশনে দেখা যায়, এই প্রশ্নগুলো অ্যাডমিশনে দেখা যায়। আপনাকে জিজ্ঞেস করবে ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেডিট নোট কে প্রস্তুত করে? ক্রেডিট নোটের সাহায্যে কি লেখা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট টপিক, একটা এমসিকিউ মাস্ট পাবো, একটা এমসিকিউ মাস্ট পাবো। ওকে, বি নাম্বারটা বলতেছেন, বি নাম্বারটা। তাহলে বি নাম্বারটা মানে কি? ক্রয় ফেরত লেখা হয়। কি লেখা হয়? ক্রয় ফেরত লেখা হয়। কেউ ভুলেও, এই যে একজন বলছে ডি নাম্বারটা, সে জানেই না, সে বলছে বিক্রয় বহি। হবে না তো, এগুলা পড়া না, বুঝে অ্যান্সার করতে হবে। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে, এখন দেখেন ভাইয়া কিভাবে মাথায় রাখবো। ভাইয়া ডেবিট মানে কি? ভাই ডেবিট মানে ক্রয়। ক্রয় কোন হিসাব? ভাই ক্রয় ডেবিট যে প্রকাশ করে, তার মানে ক্রয় ফেরত কোন নোট? ক্রয় ফেরত ডেবিট নোট। ভাইয়া বিক্রয় কোন নোট? ভাইয়া বিক্রয়, যেহেতু ক্রেডিট যে, তার মানে ক্রেডিট নোট। তাহলে অ্যান্সার কত? খ
খ নাম্বারটা। আসেন 4 নাম্বার প্রশ্ন, পুঞ্জীভূত অবচয় কিসের উদাহরণ? 4 নাম্বার প্রশ্ন, পুঞ্জীভূত অপচয়। ওকে, বি নাম্বার। ভাইয়া একেবারে সৎ থাকবেন, ভুল যেটা ভুল হিসেবে কাউন্ট করবেন, সর্বশেষ কত পাচ্ছেন সেটা যাচাই করবেন। আপনি 35-এ 35 মিথ্যা বলে পাই কোনো লাভ নাই, যেটা সত্য সেটা। পুঞ্জীভূত অবচিতি বা অবচয় কিসের উদাহরণ? প্রশ্ন জিজ্ঞেস করে, ঢাবিতেও জিজ্ঞেস করে যে এটা কিসের উদাহরণ, এটা কোন জের প্রকাশ করে, মাথায় রাখতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচিতি, বারবার পড়াইছি আমি এগুলো, অনেকবার পড়াইছি। কি হবে? ডি নাম্বারটা হবে, এটি একটি প্রতি হিসাব। প্রতি হিসাব বলতে পারে, বিপরীত হিসাব বলতে পারে, প্রতি হিসাব, বিপরীত হিসাব, কন্ট্রা হিসাব, প্রতি হিসাব, বিপরীত হিসাব, কন্ট্রা হিসাব। তাহলে ভাই প্রতি হিসাব আছে, তার মানে এটা প্রতি হিসাবের কোন শ্রেণীর মধ্যে পড়বে? সম্পত্তির মধ্যে পড়বে। সম্পত্তির মূল্য কমায় দিচ্ছে, তার মানে এটা বিপরীত সম্পত্তি হিসাব, কন্ট্রা সম্পত্তি হিসাব, প্রতি সম্পত্তি হিসাব। মাথায় রাখেন ভালো করে। কত হবে ভাইয়া? ডি নাম্বার। হ্যাঁ, ঘ হবে। তাহলে যারা ঘ নাম্বার বলছি সবার কারেক্ট, সবার অ্যান্সার কারেক্ট। ওকে, 4টা প্রশ্ন আমাদের শেষ। আশা করি 4টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে। এখনো তেমন কোনো কঠিন আমরা পাই নাই। আসেন এরপরে 5 নাম্বার প্রশ্ন। ওকে, 5 নাম্বার একটু কঠিন দেখা যাচ্ছে। 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন আমাদের কোন জায়গা থেকে দিছে? প্রাপ্য হিসাবের থেকে দিছে। প্রাপ্য হিসাব বলছে কি? প্রারম্ভিক দেনাদার 5000, সমাপনী দেনাদার 1 লক্ষ টাকা। এরপরে বলছে কুঋণ সঞ্চিতি 5000 টাকা, 10% নতুন কুঋণ সঞ্চিতি ধরতে বলছে। এখন আপনাকে বলছে কুঋণ সঞ্চিতি বৃদ্ধির জের কত টাকা? বৃদ্ধির জের কত টাকা? বৃদ্ধির জের কত টাকা? তাহলে ভাইয়া এখানে আমাকে কি বুঝতে হবে? আমাকে বৃদ্ধির জের বলছে। বৃদ্ধির জের মানে কোনটা? আমি ক্লাসে পড়াইছি, বৃদ্ধির জের, অতিরিক্তর জের, আয় বিবরণীর জের বললে অ্যান্সার কিন্তু কোনটা হবে? বিপরীত পাশেরটা হবে। ভালো করে অ্যান্সার করেন, অ্যান্সার কোনটা হবে? সবাই সবাই একটু আমরা ক্লিয়ার করি ভালো করে। এই কুঋণ নিয়ে অনেকেরই ঝামেলা আছে, ভাইয়া বুঝি না, কুঋণ মাথায় ঢুকে না। ঠান্ডা মাথায় দেখবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, একেবারে সহজ। একটা চার্ট ফলো করলে অ্যান্সার মিলে যায়। একটা চার্ট ফলো করলে অ্যান্সার মিলে যায়। একটা চার্ট ফলো করলে অ্যান্সার মিলে যাবে। বলেন কত হবে? বলেন কত হবে? ওকে, 6 ডি নাম্বারটা। ওকে, ডি নাম্বারটা আমরা আমাদেরকে একজনে বলছে, এই যে কুঋণের ক্ষেত্রে অ্যান্সার নাই, কুঋণের জিজ্ঞেস করছে অ্যান্সার নাই, কিন্তু বেচের যারা আছেন আপনাদেরকে আমি পড়াইছি, মোবাইল হ্যাং দিচ্ছে কেন? দেখি অ্যান্সার করেন ভাইয়া, আমি এটার জন্য একটু সময় দিচ্ছি। একটু আপনি হিসাব করেন, হিসাব করে অ্যান্সারটা আমাকে বলেন যে ভাইয়া বৃদ্ধির পরিমাণ কত টাকা? বৃদ্ধির পরিমাণ কত টাকা আমাকে বুঝতে হবে। আমাকে হুটহাট অ্যান্সার করে দিলে হবে না, আমাকে বৃদ্ধির পরিমাণ বের করতে বলছে। ওকে, বুঝে দেন ভাইয়া, আমি বুঝে দিব, বুঝে দেন 5 নাম্বারটা। ঠিক আছে, এ নাম্বারটা। ওকে, অনেকে আমরা এই নাম্বার বলছি, অনেকে আমরা জানি না। এই তো আমি যেটা বলছি ভাইয়া, কুড়ি নিয়ে ঝামেলা আছে। দেখেন ভালো করে আপনাকে একেবারে, আচ্ছা আমি একেবারে বেসিক থেকে বুঝাই। একটা হচ্ছে ভাইয়া কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় দুইটা বিষয়ের উপর। ভালো করে দেখেন, দুইটা বিষয় ভাইয়া, একটা হচ্ছে কে বা একটা হচ্ছে দেনাদার। একটা হচ্ছে দেনাদার উপর কুঋণ সঞ্চিতি করা হয়, আর একটা হচ্ছে ভাইয়া ধারে বিক্রয়। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে ধারে বিক্রয়। ওকে ভাইয়া, দুইটা বিষয়ের উপর কুঋণ সঞ্চিতি করা হয়। এখন ভাইয়া দেনাদারের উপর যে সঞ্চিতি করা হবে, দেনাদারের উপর যে সঞ্চিতি করা হবে তার নাম হচ্ছে সমাপনী সঞ্চিতি। তার নাম সমাপনী সঞ্চিতি, বা তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে নতুন সঞ্চিতি। সমাপনী বা নতুন সঞ্চিতি। ধারে বিক্রয়, ধারে বিক্রয়ের উপর যে সঞ্চিতি করা হবে বা তার নাম হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ, বৃদ্ধির পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ। এখন আমাকে কি বের করতে বলছে? আমাকে বৃদ্ধির পরিমাণ বের করতে বলছে। তার মানে ধারে বিক্রয় সঞ্চিতি করলে আমার হয়ে যাবে। এখন এখানে বুঝেন ভালো করে, ধারে বিক্রয়ের উপর সঞ্চিতি করলে হয়ে যাবে। কিন্তু ভাইয়া আমাকে যখন বৃদ্ধি অতিরিক্তের পরিমাণ বের করতে বলবে, আমাকে প্রশ্নে দেখতে হবে ধারে বিক্রয় দিয়ে আছে কিনা। যে ধারে বিক্রয় বলছে 1 লক্ষ টাকা, এটার উপর 5% করব, বৃদ্ধির পরিমাণ পেয়ে যাব। কিন্তু ভাইয়া প্রশ্নে কোথাও ধারে বিক্রয় দিয়ে আছে? ভাই প্রশ্নে কোথাও ধারে বিক্রয় দেয়া নাই। বা আমাকে বলছে নতুন সঞ্চিতি বের করো, সমাপনী সঞ্চিতি বের করো, এটা করা হয় দেনাদারের উপর। কিন্তু প্রশ্নের মধ্যে ভাই সমাপনী দেনাদার দেয়া নাই, তখন কিন্তু আমাদের ঝামেলা লাগবে। ওই ঝামেলার জন্য আমাদেরকে একটা চার্ট ফলো করতে হয়। আসেন আমরা চার্টটা যদি এখান দিয়ে দেখি, একটা চার্ট ফলো করতে হয়। এখানে বসবে কুঋণ, নতুন প্লাস পুরাতন। এখানে বসবে কুঋণ প্লাস নতুন কুঋণ, নতুন কুঋণ। তাহলে ভাইয়া নতুন কুঋণ সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতি বসবে। তাহলে ভাইয়া এক পাশে কি বসছে? কুঋণ বসছে, নতুন কুঋণ সঞ্চিতি। ভাইয়া বুঝছি। এই পাশে কি বসবে ভাই? এই পাশে কুঋণ সঞ্চিতি বসবে। কোনটা? পুরাতনটা। কুঋণ সঞ্চিতি প্রারম্ভিক বা পুরাতন, পুরাতন কোনটা বসবে ভাইয়া? পুরাতন বসবে। এরপরে ভাইয়া কুঋণ আদায়, কুঋণ কি বসবে?
আদায় বসবে, দেন লাস্ট ওয়ান কি বসবে, বৃদ্ধির পরিমাণ অথবা অতিরিক্ত পরিমাণ, বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। এটা কখন, যখন ভাইয়া ধারে বিক্রয় দেওয়া থাকবে না কিন্তু বৃদ্ধির পরিমাণ বের করতে বলবে, তখন আমরা এই চার্টটা ফলো করব। এখন এই পাশে 3টা, এই পাশে 2টা। এখন জাস্ট আমরা যে পাশের আইটেম দেওয়া থাকবে সে পাশের টাকা বসাবো, পার্থক্যটা যত হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখেন ভাইয়া, প্রশ্নে তো ধারে বিক্রয় দেওয়া নাই, বুঝতে পারছি। তাহলে দেখেন কুরিন সঞ্চিতি 5,000 টাকা, কুরিন সঞ্চিতি কত 5,000, তাহলে ভাইয়া কুরিন সঞ্চিতি পুরাতনটা কত 5,000 বসাইছি। এখন কুরিন আর নতুন সঞ্চিতি এ পাশে বসে, প্রশ্নে কোথাও কুরিন দেয়া আছে, প্রশ্নে কোথাও কুরিন আছে, কুরিন নাই, তার মানে এখানে কিছু বসবে না। কিন্তু নতুন কুরিন সঞ্চিতি আছে, নতুন কুরিন সঞ্চিতি কার উপর, দেনাদারের উপর। কোন দেনাদার, সমাপনী দেনাদার। সমাপনী দেনাদার কত 1 লক্ষ টাকা, এটার উপর কত পার্সেন্ট 10%, মানে কত 10,000, কত 10,000 বসাইছি। তাহলে ভাইয়া জের কত, এখানে 10 এখানে 10, এই যে পার্থক্য একটা পাইলাম, এই পার্থক্যের নাম কি, এই পার্থক্যের নাম বৃদ্ধি বা অতিরিক্ত পরিমাণ। কত হবে 5,000 টাকা হবে। বলেন তো সবাই বুঝছেন কিনা, বলেন সবাই বুঝছেন কিনা। ভাইয়া একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিছি, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসের মতো না, যেমনে হোক ভালো করে মাথায় নেন। ভাইয়া দেনাদার উপর সঞ্চিতি করে, ধারে বিক্রয়ের উপর সঞ্চিতি করে। এখন দেনাদার দেয়া থাকলে যে সঞ্চিতি নতুন সঞ্চিতি, ধারে বিক্রয় যে সঞ্চিতি বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ। কিন্তু ভাইয়া প্রশ্নে ধারে বিক্রয় দেওয়া নাই কিন্তু বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ বের করতে বলছে, তাহলে চার্ট ফলো করব। ভাইয়া নতুন সঞ্চিতি বের করতে বলছে কিন্তু দেনাদার দেয়া নাই, তখন এই চার্টটা ফলো করব। চার্ট ফলো করে জাস্ট মান বসাবো, যেটা পার্থক্য সেটাই আমার অ্যান্সার। সবাই বুঝছে কিনা, সবাই বুঝছে না, একেবারে সংক্ষেপে বুঝাই দিছে, এর বেশি কিছু না, এর বেশি কিছু না। এবার আপনি এভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার এই ম্যাথগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই ঝামেলাটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থাকে যে ভাইয়া কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ বললে কোনটা করব, নতুন বললে ভাইয়া কোনটা করব, বুঝি না তো, বুঝি না তো। সো এইভাবে যদি আপনি মিলাইলে হয়ে যাবে। এখন আমার যদি প্রশ্নে ধারে বিক্রয় দেওয়া থাকতো তাহলে আমি এত ঘট্টর করতাম না, আমি ধারে বিক্রয়ের উপর পার্সেন্টেজ করে দিতাম। ওকে ক্লিয়ার। তাহলে আসেন আমরা কোনটা যাব, 6 নাম্বার ক্রেডিট দ্বারা কি বোঝায়। আসেন 6 নাম্বার করে ফেলেন, 6 নাম্বার সহজ আছে, ক্রেডিট দ্বারা কি বোঝায়। তাহলে ভাইয়া 6 নাম্বার সবাই অ্যান্সার করে ফেলি, 6 নাম্বারটা সবাই অ্যান্সার করে ফেলি। হিসাব বিজ্ঞানে ক্রেডিট দ্বারা কি বোঝায়, তাহলে ক্রেডিট দ্বারা কি বোঝায়। ওকে ভাই, তাহলে ভাইয়া যে নিয়ম বলছি এটা জাস্ট ফলো করবেন, আর কিচ্ছু লাগে না। দেখবেন বা বইয়ের সব ম্যাথ মিলে যাবে, বইয়ের প্রত্যেকটা ম্যাথ মিলে যাবে। 6 নাম্বার হিসাব বিজ্ঞানে ক্রেডিট দ্বারা কি বোঝায়। তাহলে ভাইয়া ক্রেডিট, ক্রেডিট মানে কি ভাই, আমরা জানি সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা ক্রেডিট। তাহলে ভাই এবার একটু মিলাই নিব, ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। ওকে খুব ভালো খুব ভালো। তাহলে ভাই অ্যাডমিশন এই ছোট ছোট প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করবে, ছোট ছোট প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করবে। ডি নাম্বার ডি নাম্বার, ওকে ডান। সিও হতে পারে না ভাই, সি নাম্বারটা সম্পত্তি বৃদ্ধি। আচ্ছা এখানে কোনটা, কোনটা সি নাম্বারটা বলছেন, এখানে তো সি নাম্বার হবে না, সম্পত্তি বৃদ্ধি। ক্রেডিট, সম্পত্তি হ্রাস হইলে ক্রেডিট হয়, ডেবিট না। তাহলে ভাইয়া দায় হ্রাস পাইছে, ভাইয়া দায় হ্রাস পাইলে ডেবিট, যে দায় সাধারণত ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। ব্যয় বৃদ্ধি, ভাইয়া ব্যয় বৃদ্ধি ডেবিট আমরা জানি। সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি হইলেও ডেবিট। কিন্তু আয় বৃদ্ধি হলে মালিকানাকে কি করে, মালিকানাকে বৃদ্ধি করে। তো মালিকানা বৃদ্ধি করলে কি হয়, ক্রেডিট হয়। মালিকানা বৃদ্ধি মানে কি, মালিকানা ক্রেডিট। ডি নাম্বার হবে, ডি নাম্বার হবে। ওকে ডান, খুব ভালো। ওকে ঠিক আছে, 7 নাম্বারে চলে আসি। ওকে একটু দাঁড়ান। ওকে 7 নাম্বার, ওকে 7 নাম্বার অ্যান্সার করা শুরু করেন। 7 নাম্বার, তাহলে মোটামুটি আস্তে আস্তে একটু প্রশ্ন কঠিন হবে। 7 নাম্বার প্রশ্ন বুঝেন আগে ভালো করে। বলছে নিচের কোন লেনদেন মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না। এখন মালিকানা সত্ত্বকে আমরা যখন সমীকরণকে পুরোটা একসাথে লিখি, মালিকানার কিছু উপাদান থাকে, ওই উপাদানগুলো কি করে, মালিকানাকে প্রভাবিত করে। এখন দেখেন তো কোনটা মালিকানাকে প্রভাবিত করে, কোনটা মালিকানাকে প্রভাবিত করে। তাহলে মালিকানাকে প্রভাবিত করে ভাইয়া ব্যয়, ব্যয়, আয়, উত্তোলন, লভ্যাংশ অথবা মূলধন, এগুলো কি করে, মালিকানাকে প্রভাবিত করে। অর্থাৎ হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, বর্ধিত রূপের মধ্যে যে 4টা আইটেম বসে ওইগুলো সবগুলো মালিকানাকে প্রভাবিত করবে। ওকে সি নাম্বার, এই যে সি নাম্বার ডি নাম্বার ঝামেলা লাগাচ্ছেন আপনারা, সি নাম্বার ডি নাম্বার ঝামেলা লাগাচ্ছেন। ডি নাম্বার ডি নাম্বার, সি নাম্বার বলছে, রাফিনা জানো বলছে সি নাম্বারটা হবে। ওকে দীপায়ন বলছে ডি নাম্বার, অমিতা ডি নাম্বার, মাহফুজ ডি নাম্বার। ভাইয়া ভালো করে বুঝতে হবে, মালিকানাকে প্রভাবিত করে কে কে, আয় প্রভাবিত করে, ব্যয় প্রভাবিত করে, উত্তোলন, উত্তোলন, এরপর আছে কি মূলধন, এগুলো মালিকানাকে প্রভাবিত করে। তাহলে ভাইয়া এখন আসেন, এই যে আপনারা একজনের একটা অ্যান্সার। ভাইয়া ব্যয় আছে না,
ব্যয়, ভাইয়া ব্যয় কি করে? মালিকানা হ্রাস করে। ওকে ডান। বিক্রয়, ভাইয়া বিক্রয় আয়, মালিকানা বৃদ্ধি করে। ধারে বিক্রয়, মালিকানা বৃদ্ধি করে। কিন্তু মজুদ মাল নগদে ক্রয়, মজুদ মাল নগদে ক্রয়। তো মজুদ মাল কি ভাই? মজুদ হচ্ছে সম্পদ, মজুদ ডেবিট, নগদ ক্রেডিট। ভাই এটাও সম্পদ, এটাও সম্পদ। এখানে কোনো মালিকানা নাই, এখানে কোনো মালিকানা নাই। যারা সি নাম্বার বলছি, এ নাম্বারও বলছি, ব্যয় আছে না? আর কিছু দেখার দরকার আছে? ব্যয় আছে তো, ব্যয় প্রভাবিত করবে। বিক্রয় আয়, বিক্রয় মানে আয় প্রভাবিত করবে। ধারে বিক্রয় আয়, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো বিক্রয় কার অংশ? মালিকানার অংশ, প্রভাবিত করবে। নগদে মজুদ মাল ক্রয়, মজুদ ডেবিট, নগদ ক্রেডিট। সম্পদ, সম্পদ, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে। মালিকানার কোনো কাজ নাই, মালিকানার এখানে কোনো কাজ নাই। যারা এ নাম্বার বলছি প্লাস সি নাম্বার বলছি সবার অ্যান্সার ভুল। বাকিরা যারা ডি বলছি সবার অ্যান্সার কারেক্ট। আশা করি বুঝতে পারছেন। বুঝলে 8 নাম্বারটা অ্যান্সার করেন, বুঝতে পারলে 8 নাম্বারটা অ্যান্সার করেন। ভাইয়া আমাদের একেবারে ইজিলি দেখা যাচ্ছে ভাইয়া বিক্রয়, বিক্রয় ব্যয় মালিকানার অংশ, সবগুলো মালিকানার অংশ। মজুদ মাল ক্রয়, কিন্তু এখানে মজুদ মাল ক্রয় করছে, পণ্য ক্রয় করে নাই। মজুদ মাল, মজুদ হচ্ছে সম্পদ, মজুদ হচ্ছে সম্পদ। বুঝতে হবে ভালো করে আমাকে। এবার আসেন 8 নাম্বার অ্যান্সার করেন। বলছে 2020 সালের অবচয় কত টাকা হবে? ওকে, সহজ প্রশ্ন লাগতেছে। অবশিষ্ট মূল্য ওকে বুঝছি। এখানে হচ্ছে মাসিক হিসাবটা করতে হবে, আর কিছু না। দেখি বের করে ফেলেন তো সবাই, সবাই একটু বের করে ফেলেন কত হবে। ও কাফিফা জান্নাত, আচ্ছা 4 নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, 2020 সালের অবচয় কত? এখন দেখতে হবে 20 সালে এই যে একজনে বলছে এ নাম্বার, একজনে সি নাম্বার, একজনে বি নাম্বার। এই অবস্থা কেন? এই অবস্থা কেন? সি নাম্বার, এই যে সি নাম্বার আরো 2 জন বলছে, আরেকজন আসছে। দেখেন ভালো করে, বাকির অ্যান্সার করেন, বুঝে অ্যান্সার করেন ভাইয়া, বুঝে অ্যান্সার করেন। বলছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত। এখন আমার অবচয় কতটুকু হবে? আমি যতদিন ব্যবহার করব তার উপর কি হবে? অবচয় হবে। আমি সম্পত্তি ক্রয় করছি কখন? 1 জুলাই, 1 জুলাই। এরপরে কি আমাকে 31 ডিসেম্বরের অবচয় বের করতে বলছে। তাহলে ভাইয়া জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস? 6 মাসের অবচয়। তাহলে বাৎসরিক অবচয় কত বের করব? এখানে 50,000, প্রথমে 50, 50 থেকে 2,500 বাদ, কারণ এটা কি ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য বাদ দেওয়ার পর আসবে কত? আসবে এখানে 50, 47,500, 47,500। আয়ুষ্কাল 10 বছর। তো শূন্য কাটা, শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 47,500, 47,050 টাকা। 47,000 না, 4,750 টাকা, 4,750 টাকা। আচ্ছা দুঃখিত, দুঃখিত, দাঁড়ান 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 দাঁড়ান, আমি কি হতেছে? তাহলে এটা বাৎসরিক অবচয় 47, হ্যাঁ ঠিক আছে। এখানে আরো 2 মাস আসবে, 2 দ্বারা ভাগ করতে হবে, 6 মাসের অবচয় আনতে হবে, 6 মাসের অবচয়। তাহলে এটার অর্ধেক করলে কত? এই নাম্বারটা বুঝছেন কিনা দেখেন ভাইয়া, বুঝছেন কিনা? 6 মাসের অবচয় আমি যেটা পাইছি 4,750, এটা হচ্ছে 12 মাসের অবচয়। আমার লাগবে 6 মাস, কারণ আমি জুলাই থেকে আপনারা যারা সি নাম্বার বলছেন তারিখ খেয়াল করেন নাই, তারিখ খেয়াল করতে হবে। জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর 6 মাস। সবাই বুঝছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা ভাইয়া? এই যে আপনারা ছোট ছোট মিস্টেক গুলো করে ফেলেন, এইগুলোর জন্য আপনারা অ্যাডমিশনের চান্স পান না। অ্যাডমিশন আপনাকে কখনো কঠিন প্রশ্ন করবে না, সহজ প্রশ্নগুলো আপনি পাবেন। আপনি যা সহজগুলো ভালো করে সমাধান করেন, কিন্তু আমরা ছোট ছোট জিনিস আমরা খেয়াল করি না, ছোট ছোট জিনিস খেয়াল করি না, যার কারণে আমরা কি করে ফেলি? ভুল অ্যান্সার দিয়ে চলে আসি। হ্যাঁ, 1 বছরেরটা বের করে আমরা হাফ নিয়ে ফেলবো। তো 1 বছর 4,750 হাফ নিব, যেহেতু হাফ বছর ইউজ করছে। 6 মাসের অবচয়। ওকে ক্লিয়ার ভাইয়া, ভালো করে ভাইয়া। আমার কথা হচ্ছে ভাইয়া, প্রশ্ন আপনি সহজ পাবেন, আপনি পড়ার মধ্য থেকে পাবেন, কিন্তু আপনি দেখবেন আপনি ইজি জিনিসগুলো একটু কি করছেন? মিস্টেক করছেন, খেয়াল করেন নাই। শেষ, আপনার ওইখানে মার্ক শেষ, ওইখানে আপনার মার্ক শেষ। এরপর আসেন 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নটা বুঝার আছে, 9 নাম্বার প্রশ্নটা বুঝার আছে, বুঝতে হবে ভালো করে। বলছে নিত্য মজুদ পদ্ধতি, মজুদ পণ্যের মধ্যে নিত্য অবিরত দুইটা বিষয়। নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করছে। বলছে ক্রেতার হিসাবের বই, বইকার ক্রেতা যে ক্রয় করছে তার হিসাবের বইতে কি পরিবর্তন আসবে? আরেকবার বুঝাই দেন। আবার দেখেন সম্পত্তি ছিল কত? 50,000 টাকা সম্পত্তি। যারা বুঝেন নাই আর যারা বুঝছেন এটা অ্যান্সার করেন। সম্পত্তি 50,000 টাকা, পুঞ্জীভূত অবচয় না, ভগ্নাবশেষ মূল্য কত? 2,500 বলছে না, 2,500। তার মানে অবশিষ্ট মূল্য কত? 47,500 টাকা। কত? 47,500। বুঝছেন? বুঝছি ভাইয়া। 10 বছর হচ্ছে আয়ুষ্কাল।
আয়ুষ্কাল দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো 4750, যেটা হচ্ছে 1 বছরের অবচয়। 1 বছর মানে কয় মাস ভাইয়া? 12 মাস। কিন্তু আমি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ইউজ করছি, জুলাই থেকে ডিসেম্বর 6 মাস ইউজ করছি। তার মানে এইটা যে 12 মাস, এটা কি করে ফেলবো? অর্ধেক করে ফেলবো। অর্ধেক হলে 2300 সামথিং যেটা আসছে ওইটা হচ্ছে অ্যান্সার। আমার ফোনে নিয়ে গেছে, ওই ফোনে ডিউতে কিছু হবে, আপনার হয়তো একটা কোড আসতে পারে, একটা কোড আসতে পারে, ওইটা নিয়ে হয়তো একটু সমস্যা, যদি সমস্যা হইলে হইতে পারে, বাট শিওর না। ওকে, এটা কি হবে? 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? 9 নাম্বার প্রশ্ন মজুদ পণ্য। আচ্ছা, এটা কি বলতেছেন আপনারা? এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ওকে, এ নাম্বার। আচ্ছা, সবাই কি এ নাম্বার বলতেছে? এ নাম্বার হবে, এ নাম্বার, এ নাম্বার। ওকে ওকে, এখন দেখেন, এখন দেখেন নিত্য মজুদ, নিত্য মজুদ কি করে? নিত্য মজুদ কি করে? সি হবে মনে হয়। আচ্ছা, দেখা যাক ভাইয়া। নিত্য মজুদ, নিত্য মজুদ কি করে? আপনার পণ্যটাকে কি করে? মজুদ পণ্য নামে অন্তর্ভুক্ত করে। কি নামে? মজুদ পণ্য। ভাইয়া মজুদ কি? ভাইয়া মজুদ হচ্ছে সম্পদ, মজুদ হচ্ছে সম্পদ। এখন নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে ক্রয় করছে। কি করছে? বাকিতে। তো বাকিতে মানে কি? পাওনাদার আসছে। কি আসছে? পাওনাদার আসছে। তাহলে পাওনাদার আসছে। ওকে, ডান। এখন কার বই? কার বই? ক্রেতার বই। মানে যে ক্রয় করছে। আমি ক্রয় করছি, আমি ক্রয় করলে আমার কাছে মজুদ সম্পদ আসছে। মজুদ সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাবে। বাকিতে ক্রয় করছি, দায় বৃদ্ধি পাবে। তাহলে যারা এ নাম্বার বলছি সবারটা কারেক্ট, সবারটা কারেক্ট। বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন। 10, আচ্ছা 10-এ চলে গেছেন, এটা সবার ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে কোন কারণে মোট সম্পত্তি হ্রাস পায়? 10-এ ডি নাম্বার। আশা করি ভাই এটা বুঝছি। ভাইয়া বাকিতে ক্রয় করছি, এখন আমাকে বুঝতে হবে, আমাকে বলছে নিত্য মজুদ পদ্ধতি। নিত্য পণ্য ক্রয়কে মজুদ হিসেবে অন্তর্ভুক্ত করে। মজুদ হচ্ছে সম্পদ, তার মানে সম্পত্তি পাইছি, বাকিতে ক্রয় করছি, পাওনাদার বাড়ছে। ওকে, 10 অ্যান্সার করা শুরু করছেন। ওকে, 10 নাম্বারটা অ্যান্সার করতেছেন, বলছে মোট সম্পত্তি কিভাবে হ্রাস পায়। ওকে, মোট সম্পত্তি বিভিন্ন কারণে হ্রাস পাইতে পারে। অ্যান্সার করেন, কত হবে? মোট সম্পত্তি হ্রাস পায়, মোট সম্পত্তি কেন হ্রাস পায়? মোট সম্পত্তি ডি নাম্বার, ডি নাম্বার। ওকে ভাই, আমরা দেখি একটু। ওকে, বুঝছি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। জাস্ট একটু মাথায় রাখেন ভাই, যদি নিত্য বলে এক হিসাব, আর যদি আমাকে বলে কোনটা অবিরত বলে, না নিত্য বা অবিরত একই কথা, কালীন বা কালান্তিক বলে, তখন কিন্তু মজুদ না, পণ্য ক্রয়। কোন কারণে সম্পত্তি হ্রাস পায়? কত নাম্বারটা বলছেন আপনারা? ডি নাম্বারটা বলছেন সবাই, সি নাম্বার বলছে একজন, এরপরে বাকিরা, বাকিরা মোটামুটি ডি বলতেছে। বুঝে অ্যান্সার করতে হবে, ডি হবে। ওকে ভাইয়া, তাহলে দেখেন ভাইয়া, সহজ প্রশ্ন, এইগুলো ঢাকা ভার্সিটিতে পাবেন, ডিউতে পাবেন। স্টক লভ্যাংশ প্রদান। ভাইয়া স্টক লভ্যাংশ প্রদান করলে মালিকানা বাড়ে, মালিকানা কমে, নগদের কাজ নাই। স্টক বিভাজন, জাস্ট ভাগ করছি, নগদের কাজ নাই। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের কারণে হইতে পারে, নগদ লভ্যাংশ প্রদানের কারণে। এখন অ্যান্সার গ হইতে পারে, অ্যান্সার ঘ হইতে পারে। এখন দেখেন, আমি ঝামেলা লাগাই, আমি ঝামেলা লাগাই। বিক্রয় ফেরত আসলে কি? বিক্রয় ফেরত ডেবিট। বিক্রয় ফেরত আসলে কি? বিক্রয় ফেরত ডেবিট। হয় কি না? হয়তো দেনাদার ক্রেডিট, দেনাদার ক্রেডিট। তো দেনাদার ক্রেডিট মানে কি? সম্পত্তি তো হ্রাস। দেনাদার ক্রেডিট মানে তো সম্পত্তি হ্রাস। হয়েছে কি না? হয়েছে। তো নগদ লভ্যাংশ প্রদান, হ্যাঁ আমি বলছি যে লভ্যাংশ ডেবিট, আমি বলছি লভ্যাংশ ডেবিট, নগদ ক্রেডিট। ওকে, এখানেও নগদ ক্রেডিট, এখানেও নগদ ক্রেডিট। ঝামেলা কোথায়? ঝামেলা কোথায়? এই যে যারা ডি বলছি আমাকে বলেন ঝামেলা কোথায়? আমি তো এখানে দেনাদার প্রুফ করে দেখাইছি যে দেনাদার ক্রেডিট মানে তো সম্পত্তি কমছে, কমছে না? এটাও তো সম্পত্তি কমাইছে। তো অ্যান্সার তো আমি দুইটা, কেন আমি ডি নাম্বারটা বলবো? আর ইউ জিএসটি তে মাস্ট পাবেন, আর ইউ তে পাবেন, বাট যেহেতু সামনে ডিউ, ডিউকে ইন্ডিকেট করে বলছে, আর ইউ এগুলোতে পাবেন। এই প্রশ্নগুলো রাজশাহী থেকে আসা। এখানে আজকে 35টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে রাজশাহী এবং গুচ্ছের মধ্যে। ঢাবিরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওইগুলো পরের কথা। কেন ভাইয়া? এই যে নিত্য মজুদ, কেন ভাইয়া? এখন আপনি হিসাব করেন না, এই যে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট হচ্ছে, তো সম্পত্তি হ্রাস পাচ্ছে, কিন্তু ভাইয়া, কিন্তু দুইটাতে অ্যান্সার করা যাবে না। ঝামেলাটা কিভাবে সমাধান করতে হবে? ভাইয়া এই বিক্রয় ফেরতকে আমি নিত্যতে চিন্তা করব। নিত্য, নিত্য কি করে? নিত্য ভাইয়া মজুদ নামে অন্তর্ভুক্ত করে, কোন ফেরত নামে আলাদা হিসাব নাই, সবগুলা মজুদ। তার মানে ফেরত আসছে মানে কি আসছে? মজুদ আসছে। তো মজুদ মানে কি? সম্পত্তি আবার বাড়ছে, সম্পত্তি কমছে। সম্পত্তি প্লাস মাইনাস মানে কি? অপরিবর্তিত। তাহলে অ্যান্সার কোনটা? ঘ নাম্বারটা। তো শুধুমাত্র যে ভাইয়া ডি নাম্বারটা হবে, এ না এটা হবে না, এটা জানলে হবে না, আমাকে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে।
ওকে ডান। এখন বলেন ভাই 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? 10টা প্রশ্ন একেবারে সবাই, আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝাইছি, 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, কত পাইছেন না পাইছেন এগুলো আমরা ইনশাল্লাহ 35টা এমসিকিউ সমাধানের পরে দেখব। বাট 10টা প্রশ্ন সবাই বুঝছি কিনা, 10টা প্রশ্ন সবাই বুঝতে পারছি কিনা, যে ভাইয়া কিভাবে অ্যান্সার গুলো করা লাগতেছে, কি কি দেখা লাগবে না দেখা লাগবে। 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, 10টা প্রশ্ন সবার ডান। তাহলে আমাদের হাতে আরো 25টা প্রশ্ন আছে। তো একটু ভালো করতে হবে, আমাদেরকে ভালো করে অ্যান্সার করতে হবে। 28 প্লাস যাতে আসে, 28 প্লাস যাতে আসে। তো অনেকেরই কিন্তু ভুল ছিল, কয়েকটা এমসিকিউ অনেকেরই ভুল ছিল। ওকে ক্লিয়ার হইলে আসেন 11 নম্বর প্রশ্ন অ্যান্সার করা শুরু করেন। 11 নম্বর প্রশ্ন কি বলছে? সহজ একটা প্রশ্ন, সমীকরণ থেকে আসছে। শুরুতে উদ্বৃত্ত পদ, ওকে শুরুতে সম্পদ মালিকানা, সম্পদ বাড়ছে, দায় বাড়ছে, বলছে মালিকানা সত্য কথা, শিখাইছি। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ওকে একদম ক্লিয়ার। এবার আসেন এগুলো করেন। সমীকরণের ম্যাথ ইজি প্রশ্ন। সমীকরণ থেকে 3 ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, প্রারম্ভিক মালিকানা কত, প্রারম্ভিক সম্পদ কত, প্রারম্ভিক দায় কত, লাভ ক্ষতি কত, প্লাস সমাপনী সম্পদ দায় কত। এখন সমাপনী মূলধনকে অনেক সময় বলে নিট সম্পত্তি কত, একই কথা। ওকে ক্লিয়ার, ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্ন, মালিকের মূলধনের পরিমাণ কত টাকা? তাহলে আমরা দুই ভাবে করতে পারি, লাভ ক্ষতি বের করে করতে পারি, অথবা আমি যদি করি সমাপনী পুরোটা করব, পুরোটা করতে পারি। তাহলে ভাইয়া সম্পত্তির পরিমাণ ছিল ভাইয়া 5500। ওকে ভাইয়া সম্পত্তি 5500, মালিকের মূলধন 4250। তাহলে এখানে যেটা থাকবে এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে দায়। এটার নাম কি ভাই? এটার নাম দায়, বের করে ফেলবেন। এবার সম্পত্তি বাড়ছে, বাড়ছে মানে প্লাস 1250 বাড়ছে, দায় বাড়ছে, দায় বাড়ছে 1050 বাড়ছে। এখানে যেটা পাবেন এখানে একটা পাবেন। এখন আপনি চাইলে এখানে লাভ ক্ষতি বের করে অ্যান্সার করে ফেলতে পারেন, অথবা আপনি পাইলে এটাও অ্যান্সার করে এটা বের করে এই দুইটা পার্থক্য করে অ্যান্সার বের করতে পারেন। দুই ভাবে অ্যান্সার করা যাবে। কোনটা আসে আমরা একটু দেখি। 4450 টাকা, 4450, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, 4450। ওকে সবার যেহেতু আসতেছে আলহামদুলিল্লাহ, আশা করি এটা অ্যান্সার হবে। সো এগুলা ভাইয়া সহজ প্রশ্ন। তাহলে কি বলছি ভাইয়া? প্রারম্ভিকটা বের করবেন, পরিবর্তনটা বের করবেন, পরিবর্তন বের করে যদি মনে করেন লাভ ক্ষতি বের করে অ্যান্সার করবেন, করতে পারেন। অথবা যদি মনে করেন এটা বের করব, এটা বের করব, দেন পার্থক্য নির্ণয় করে অ্যান্সার করব, সেটাও আপনার ইচ্ছা। দুই ভাবেই করেন, যেভাবে করেন অ্যান্সার একই আসবে, অ্যান্সার একই আসবে। ওকে পরবর্তী প্রশ্নে অ্যান্সার করা শুরু করি। পরবর্তী প্রশ্ন হিসাব বিজ্ঞান নীতিমালা। পরবর্তী প্রশ্ন হিসাব বিজ্ঞান নীতিমালা। অনেকেরই ঝামেলা, অনেকেরই ঝামেলার একটা টপিক, কিন্তু যেভাবে পড়াছিলাম বেচের মধ্যে আশা করি ঝামেলা থাকবে না। ওকে তাদের অ্যান্সার করা শুরু হয়ে গেছে। সামেরা, সোমা, মাহফুজ, ওকে জেসমিন, কত হবে? আচ্ছা এটা, হ্যাঁ এটা সি নাম্বার। 12 নাম্বারটা অ্যান্সার করেন। ধারে বিক্রয়ের উপর, ধারে বিক্রয়। তাহলে সঞ্চিতি করা হয় দুইটা বিষয়ের উপর, ধারে বিক্রয়, দেনাদার। আমাকে বলছে ধারে বিক্রয়ের উপর সঞ্চিতি। সোজা কথা, বিক্রয় কই বসে? আয় বিবরণীতে বসে। আয় বিবরণী নিয়ে কে কাজ করে? যে কাজ করে সে। কে কাজ করে ভাইয়া? ডি নাম্বার। খুব ভালো করে নীতিমালা পড়াইছিলাম, খুব ভালো করে নীতিমালা শিখাইছিলাম আমি। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে ডি নাম্বার, ডি নাম্বার কোনটা? মিলকরণ নীতিমালা। তার মানে ভাইয়া কি মাথায় রাখবো? ভাইয়া মিলকরণ মানে হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সমন্বয়। আয়ের সাথে কার সমন্বয়? ব্যয়ের সমন্বয়। তো আয়ের সাথে ব্যয় সমন্বয় করলে কি হবে? মিলকরণ নীতিমালা। আয়ের সাথে ব্যয় সমন্বয় করে কোন বিবরণীতে? ভাইয়া লাভ ক্ষতি বিবরণী বা বিশদ আয় বিবরণীতে। তার মানে বিশদ আয় বিবরণীর যত কাজ সব মিলকরণ নীতিমালা, আর কিচ্ছু পড়া লাগবে না। ডি নাম্বারটা হবে। ওকে ডি নাম্বার, ওকে ডান। বাকিরা অনেকে ক্লাস করতেছি, অ্যান্সার করতেছি, অ্যান্সার করার চেষ্টা করবেন, অ্যান্সার করার চেষ্টা করবেন। ডি নাম্বার, ওকে ডান। 12 নাম্বারটা শেষ, 12টা প্রশ্ন শেষ। 13 নাম্বার, অনুপার্জিত আয় কি নির্দেশ করে? অনুপার্জিত আয় সমন্বয় দাখিলা থেকে জিজ্ঞেস করছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক সমন্বয় দাখিলা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সমন্বয় দাখিলা। অনুপার্জিত আয় কি নির্দেশ করে? দায় হ্রাস, আয় বৃদ্ধি, আয় হ্রাস সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি আয় হ্রাস। কি নির্দেশ করে? ওকে ইমন 12 ঘ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। এরপর আসেন, এরপর আসেন অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে সেবা দেওয়ার পূর্বে টাকা নিয়ে ফেলছি, সেবা দেওয়ার পূর্বে কি করছি? টাকা নিয়ে ফেলছি। সমন্বয় দাখিলা কখন দিব? যখন কিছু অংশ সেবা দেয়া হবে, যখন কিছু অংশ কি হবে? সেবা দেয়া হবে। এখন কি হবে? যখন আমি সমন্বয় দাখিলা দিব, যখন আমি সমন্বয় দাখিলা দিব কি হবে? এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। তাহলে আমি আবার বিস্তারিত বোঝাই। সেবা দেওয়ার পূর্বে টাকা নিয়ে ফেলছেন,
সেবা দেওয়ার পূর্বে সেবা দেন নাই, টাকা নিয়ে ফেলছেন, তার মানে কি হয়েছে, অগ্রিম আয় হয়েছে। তার মানে নগদ টাকা পাইছেন, নগদ পাইছেন 1000, ডান ডান নগদ। এরপরে অগ্রিম টাকা পাইছি ভাইয়া, অগ্রিম আয়, অগ্রিম আয় হচ্ছে কি দায় হিসাব 1000। এখন ভাইয়া বছরের শেষে আমি তাকে 1000-এর মধ্যে 800 টাকার কি দিছি, সেবা দিয়ে ফেলছি, 800 টাকা সেবা দিয়ে ফেলছি। দিয়ে ফেললে কি হবে, 800 টাকা আমার কি হয়ে যাবে, 800 টাকা হবে আমার আয়। আর এই যে দায় ছিল 1000, 1000 টাকার দায় হ্রাস পাবে। তো দায় হ্রাস পাইলে কি হয়, দায় হ্রাস পাইলে সেটা ডেবিট হয়, অগ্রিম আয় ক্রেডিট, ডেবিট আয় ক্রেডিট, দায় হ্রাস আয় বৃদ্ধি। ডান, অ্যান্সার কত, এ নাম্বার, অ্যান্সার কত, এ নাম্বার। এবার আসেন 14 নাম্বার প্রশ্ন, মাথা পুরোটা কাজে লাগাবেন। 14 নাম্বার প্রশ্ন, দেনাদারের একটা চার্ট শিখাইছিলাম, চার্টটা ফলো করবেন। দেনাদার একটা চার্ট শিখাইছিলাম, প্রারম্ভিক বের করতে বললে কোনটা, ধারে বিক্রয় বের করতে বললে কোনটা, সমাপনী দেয়া থাকলে কোনটা। আসেন আমরা অ্যান্সার করি। 2009 সালে প্রারম্ভিক জের ছিল 49,000 টাকা। ওকে ভাইয়া বুঝছি। উক্ত মাসের নগদান বহির সার সংক্ষেপে উক্ত মাসের দেনাদার হতে এত টাকা আদায় করা হয়েছে, দেনাদার ছিল আদায় করছে। 31 ডিসেম্বরে জানুয়ারি মাসে সমাপনী দেনাদার আরো টাকা পাবো 90,000 টাকা। সে মাসে এত টাকার কুরিন অবলম্বন করছে, কুরিন হয়ে গেছে 4,000 টাকা। 11,400 টাকার কি পাই গেছে, দেনাদার কর্তৃক বিল গৃহীত হয়েছে, প্রাপ্য বিল পাইছি। ওকে ডান। নগদে বিক্রয়ের পরিমাণ যদি 17,000 টাকা হয়, মোট বিক্রয়ের পরিমাণ কত, তাহলে আমাকে কি করতে হবে, ধারে বিক্রয় বের করতে হবে। ওকে, এত তাদের কাছে, ওকে সজল, খুব ভালো, সময় খুব ভালো। বি নাম্বারটা জানি না অ্যান্সার কত, বাট অ্যান্সার করতে পারছেন দ্রুত, এটাই খুব ভালো লাগছে। ভাইয়া পড়াইছিলাম আমি চারটা শিখাইছি। যদি সমাপনী দেনাদার দেয়া থাকে উল্টো কাজ, নিচ থেকে যাব, প্লাসেরটা মাইনাস, মাইনাসেরটা প্লাস, প্লাসেরটা মাইনাস, মাইনাসেরটা কাজ। শবনম খুব ভালো, জেসমিনও ঠিক আছে ভাইয়া। বি নাম্বার জিহাদ, বি নাম্বার। ভাইয়া বাকিরা কি বলছে ওই অ্যান্সারটা দেখে অ্যান্সার করব না, নিজে চেষ্টা করব, অর্ধেক পারলে অর্ধেক, বাকিটা শিখবো। আসেন আমি শিখাচ্ছি। মোট বিক্রয়ের পরিমাণ, মোট বিক্রয় মানে কি, ধারে প্লাস নগদে। এখন আমাকে বের করতে হবে ধারে। এখন ধারে বের করার জন্য আমার কাজ হচ্ছে, আমাদের একটা দেনাদার বের করার চার্ট আছে, দেনাদার বের করার চার্ট আছে। এখন যখন আমার সমাপনী দেনাদার দেওয়া থাকবে, যে সমাপনী দেনাদার কত ভাইয়া, 90,000 টাকা, তখন আমরা উল্টো কাজ করব, যেটা প্লাস সেটা মাইনাস, যেটা মাইনাস সেটা প্লাস। কুরিন সাধারণত কি হয়, মাইনাস হয়। এখন করব প্লাস, প্লাস করছি ভাইয়া। প্রাপ্য আমরা বিল আদায় করছি ভাইয়া, বিল আদায় হলে দেনাদার কমে যায়, যেহেতু আমরা উল্টো কাজ করব, আমরা প্লাস করব। কত করব, 11,400 প্লাস করব। এরপরে ভাইয়া আমরা আরো 42,000 টাকা গ্রহণ করছি, গ্রহণ করলে কমে যায় মাইনাস, কিন্তু আমরা কি করব, প্লাস করব। আর কি দিয়ে আছে, প্রারম্ভিকটা দিয়ে আছে, এবার প্রারম্ভিকটা বিয়োগ করে দিব 49,000। তাহলে এই যে একটা পার্থক্য আমরা পাবো, এটা কি হবে, এটা হবে ধারে বিক্রয়ের পরিমাণ, আর তো কিছু নাই, আর তো কিছু নাই। তাহলে এখানে আপনি একটা অ্যান্সার পাবেন, এটা যেটা পাবেন পার্থক্য, এটা নাম হচ্ছে ধারে বিক্রয়, এটার সাথে আপনি 17,000 টাকা যোগ করে দিবেন। তাহলে এখানে মেবি 98,000 কত 400 আসবে, 98,400 আসতে পারে। দেখেন তো ভাইয়া বুঝছেন কিনা, এটা বুঝা, এটা বুঝে, ওকে এটা দেখেন বুঝছেন কিনা ভাইয়া, বুঝাই দিছি। আমরা সাধারণত সমাপনী দেনাদার কিভাবে বের করি, সমাপনী দেনাদার প্রারম্ভিক দেনাদার যোগ ধারে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস নগদ আদায় মাইনাস কুরিন মাইনাস নতুন কুরিন সঞ্চিতি মাইনাস বাটা সঞ্চিতি। তাহলে কি কি মাইনাস করছি, মাইনাস নগদ আদায়, মাইনাস কুরিন, মাইনাস বাটা সঞ্চিতি, মাইনাস বিল আদায়, মাইনাস কি, মাইনাস আর কিচ্ছু নাই, চারটা। এখন এই চারটা এখন কি করতে হবে, উল্টো কাজ করতে হবে, প্লাস করে দিতে হবে। যোগ করছিলাম কি কি, যোগ করছিলাম প্রারম্ভিক দেনাদার ধারে বিক্রয়, যেহেতু ধারে বিক্রয় দেওয়া নাই, তাহলে প্রারম্ভিক দেনাদার কি করে দিব, বিয়োগ করে দিব। আর বাকি সবগুলো কি করে দিছি, যোগ করছি। এটা বিয়োগ করলে এটা যা পাইছি 98,400, এটা হচ্ছে ধারে বিক্রয়, আর এটা নগদে বিক্রয়, ধারে প্লাস নগদে ইজ ইকুয়াল টু মোট বিক্রয়। অ্যান্সার 1,15,400 টাকা। বুঝছেন, বুঝছেন কিনা, চার্ট ফলো করতে হবে। যদি আমাকে সমাপনী দেনাদার বের করতে বলে, তাহলে ভাই নরমালি উপর থেকে নিচে নামবো। যদি বলে পারো উপরের দিকে যাওয়ার জন্য, উপরের দিকে যাওয়ার সময় মাইনাস প্লাস, প্লাস মাইনাস, উল্টো কাজ। বুঝছি সবাই, বুঝতে পারছি সবাই, একেবারে সহজ ফর্মুলা, একেবারে সহজ ফর্মুলা। বুঝতে পারছেন কিনা বলেন, না বুঝলে চারটা মাথায় রাখতে হবে, চারটা দেখতে হবে, চার্ট দেখলে হয়ে যাবে। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 14টা প্রশ্ন শেষ, আরো প্রচুর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, সমন্বয় দাখিলা দেয়া হয়, সমন্বয় দাখিলা দেয়া হয় কোন নীতিমালা, ঝামেলা আছে।
ঝামেলা আছে। যারা বিস্তারিত পড়ছি তারা জানি, যারা বিস্তারিত পড়ি নাই তারা ঝামেলা লাগাই দিব এখানে। যারা বিস্তারিত পড়ছি তারা খুব ভালো করে জানি যে ভাই সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয়, সমন্বয় দাখিলা। ওকে ভাইয়া, বুঝছি ভাইয়া। 14 নাম্বার প্রশ্ন, 14 নাম্বার প্রশ্ন, সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয়। সমন্বয় সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় কোন নীতিমালা? কোন নীতিমালা? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? বুঝে অ্যান্সার করব, বুঝে অ্যান্সার করব, কনফিউজ রাখা যাবে না, বুঝে অ্যান্সার করব সবাই। সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয়, সমন্বয় দাখিলা। প্রারম্ভিক কখন করবো, সমাপনী কখন করবো? প্রশ্ন যখন বলে দিবে, প্রশ্নে যখন বলবে সমাপনীর দানাদার বের করো, তাহলে তুমি উপর থেকে জাস্ট নর্মালি কাজগুলো করে আসবা। যে প্রারম্ভিক দানাদার যোগ ধারে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস নগদ আদায় মাইনাস কুড়ি, নর্মাল কাজ। বলছে সমাপনী দানাদার দেওয়া আছে, উপরের দিকে বের করতে হবে, নিচের থেকে যাবা। এই যে ঝামেলা যে এখানে লাগাইছেন, বেচের ওরা ভুল করলে ভাই মাথা গরম হয়ে যায়। বেচের এদেরকে এত পড়াইছি, এতবার দেখাইছি, তারপরে বলে কি? তারপরে বলে এই নাম্বারটা মিলকরণ নীতিমালা। এটা কি? এটা কি সময়কাল বা হিসাবকাল? কি এ সময়কাল হিসাবকাল থেকে তো মিলকরণ আসছে, পড়াইছি না আমি, পড়াইছি না আমি? তারপরে কেন এই নাম্বারটা অ্যান্সার করেন? কেন এই নাম্বারটা অ্যান্সার করেন? এই নাম্বারটা তখন উত্তর হবে যখন ভাই আমার হিসাবকাল বা সময়কাল দেয়া থাকবে না। হিসাবকাল বা সময়কাল ধারণা যখন অপশনে থাকবে না, তখন মিলকরণ নীতিমালা। ভাইয়া সময়কাল বা হিসাবকাল ভালো করে বোঝেন, আজকের পর যাতে এই এমসিকিউ আর জীবনে ভুল না করেন। এখন ডি নাম্বারটা বলে লাভ নাই তো। সময়কাল বা হিসাবকাল সাধারণত এইটা অনুযায়ী কি করা হয়? এই সময়কাল বা হিসাবকাল অনুযায়ী সমাপনী দাখিলা সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয়। বছরের শেষে করা হয় বিদায় কি করা হয়? হিসাবকাল ধারণা অনুযায়ী করা হয়। এখন হিসাবকাল থেকে দুইটা নীতিমালা আসছে। হিসাবকালে কয়টা নীতিমালা আসছে? দুইটা নীতিমালা আসছে। একটা হচ্ছে ভাই মিলকরণ নীতিমালা, একটা হচ্ছে মিলকরণ, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ভাইয়া আয় স্বীকৃতি। একটা হচ্ছে মিলকরণ আর একটা হচ্ছে ভাইয়া আয় স্বীকৃতি নীতিমালা। আয় স্বীকৃতি নীতিমালা, দুইটা নীতিমালা আসছে। এখন আমাকে হচ্ছে সমন্বয় দাখিলা, সমন্বয় বা সমাপনী। সমন্বয় প্রথমত করা হচ্ছে সময়কাল ধারণা অনুযায়ী বা হিসাবকাল। যখন এটা অপশনে থাকবে না তখন মিলকরণ নীতিমালা, যখন হিসাবকাল মিলকরণ থাকবে না তখন আয় স্বীকৃতি। 16 নাম্বার বি অ্যান্সার করার দরকার নাই তো। 15 ভুল করে আবার 16তে যাচ্ছেন কেন? বুঝছি কিনা 15 নাম্বারটা? 15 নাম্বারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? আমি এই জন্য শুরুতে বলছি ভাইয়া লাফালাফি করার দরকার না, আপনি খুব পারেন এটা দেখানোর দরকার নাই। আপনি আগে এটা ক্লিয়ার করেন, আপনি এটাতে ভুল করছেন, এটা সমাধান না করে আপনাকে 16 অ্যান্সার করতে বলছে কে? এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? যে ভাই মিলকরণ কখন অ্যান্সার করব? যখন সময়কাল ধারণা থাকবে না। যখন সময়কাল ধারণা থাকবে না তখন কি হবে? তখন হবে মিলকরণ। কিন্তু মিলকরণ থাকা অবশ্যই যদি সময়কাল থাকে, আমি মিলকরণ অ্যান্সার করতে পারবো না, কারণ এই মিলকরণ আসছে হিসাবকাল ধারণা থেকে। মূল উৎপত্তি কোন জায়গা? উৎপত্তিকে অ্যান্সার করতে হবে। দেন এবার বাকিরা যদি উৎপত্তির অ্যান্সার অপশনে না থাকে। একসাথে একজন এ বললে বাকিরা সবাই এই নাম্বারটা অ্যান্সার করা শুরু করতেছে। এরপর 16 নাম্বার প্রশ্ন, ব্যাংক চার্জ। ওকে, অ্যান্সার করেন। 16 নাম্বার ব্যাংক চার্জ কত অ্যান্সার করছেন? সি নাম্বারটা অ্যান্সার করছেন। সি নাম্বার, এই যে 16 নাম্বার একজনে বলে সি, একজনে বলে বি। এই যে বি আর সি এর মধ্যে ঝামেলা লাগাচ্ছেন। কত? বি আর সি, বি আর এবং সি এর মধ্যে ঝামেলা লাগাচ্ছেন। তো ঝামেলা ক্লিয়ার করতে হবে। এখন আমি যদি আপনারে বলি দিয়ে অ্যান্সার হবে ডি নাম্বারটা, কাজ শেষ। পরবর্তী এমসিকিউ অ্যান্সার হবে ক নাম্বারটা, কাজ শেষ। ক্লাস হবে না, জীবনে বুঝবে না, জীবনে চান্স পাওয়া হবে না। বি নাম্বার এবং সি নাম্বার। ওকে, বি হয় ভাইয়া। এখন দেখেন ভাইয়া ভালো করে বুঝেন, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ আপনার জন্য কি? আপনার জন্য খরচ। আপনার হিসাব থেকে কি হবে? হিসাব থেকে মাইনাস হবে 260 টাকা। কিন্তু নগদান বইতে ভুল ক্রমে আপনি কি করছেন? ডেবিট করছেন। আপনার হিসাবের বই থেকে কমার কথা, আপনি কি করে দিয়েছেন? আপনি প্লাস করে দিয়েছেন 620 টাকা। এখন আপনারা কি করছেন? আপনারা এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছেন, বিয়োগ করে এটা অ্যান্সার করে দিয়েছেন। অ্যান্সার করলে হবে? হবে না তো। সি নাম্বার হবেই না। কেন হবে না ভাই? এটা মাইনাস হওয়ার কথা ছিল, মাইনাস হওয়ার কথা ছিল 260।
আপনি ভুলে কি করে দিয়েছেন, আপনার কমার কথা 260, ঠিক আছে, কিন্তু আপনি এটা না করে আপনি উপরের দিকে বাড়াই দিয়েছেন কত, 620। তাহলে আপনার সমাধান কি, আগে এই যে ভুল করছেন ভুল সংশোধন করে নিচে নামবেন 620 টাকা দ্বারা, দেন যেটা সঠিক সেটা লিখবেন। তাহলে 620 260 880 টাকা, 880 টাকা। বি নাম্বারটা অ্যান্সার। অনেকেই সি নাম্বার বলছি, এই যে না বুঝে অ্যান্সার করে ফেলছি, অ্যান্সার করা যাবে না। এটা হচ্ছে আমার জন্য খরচ, খরচ মাইনাস হয়। কিন্তু আমি যদি বলতাম হ্যাঁ আমি মাইনাস করছিলাম কিন্তু বেশি করছি, তখন আমি 360 অ্যান্সার করতে পারতাম। কিন্তু না, আমি মাইনাসের আইটেমকে প্লাস করে দিছি আরো বেশি, তো যেটা প্লাস করছি সেটা মাইনাস করতে হবে, ব্যালেন্সে আসছে, দেন যেটা সঠিক সেটা আরো মাইনাস করতে হবে। বুঝতে পারছেন কিনা? ওকে বিবি আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন কিনা বলেন? ভাইয়া খুব সহজ, জাস্ট মাথায় নেন, জাস্ট মাথায় নেন। ভাইয়া কি বলছে, কি বের করতে হবে? 17 নাম্বার প্রশ্ন, এরপরে 18 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার, 17 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার প্রশ্ন, সম্পত্তির অবচয়ের পরিমাণ কত টাকা? এগুলা বুঝাইছি আমি, এগুলা সবগুলো আমার বোঝানো ম্যাথ। সম্পত্তির অবচয়ের, মোট অবচয়ের পরিমাণ কত টাকা? এখন সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া আছে, প্লাস বলছে এখানের উপর আপনি আয় করছেন 3 লক্ষ টাকা, এরপরে ক্রয় মূল্য 6 লক্ষ টাকা, মোট অবচয় কত টাকা? ওকে বুঝছি ভাইয়া, মোট অবচয় কত টাকা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, কত হবে? না বুঝে অ্যান্সার করবেন না, বুঝেন, বুঝেন ভাইয়া কি দিছে ইনফরমেশন, ইনফরমেশন কি দেয়া আছে, কি বের করতে হবে, ইনফরমেশন কি দেয়া আছে, কি বের করতে হবে, ভালো করে দেখেন, ভালো করে বুঝেন, ভালো করে দেখেন, ভালো করে বুঝেন যে ভাই আমার কি লাগবে, আমার অ্যান্সার করার জন্য আমার কি লাগবে। ডি নাম্বার, ডি নাম্বার, ওকে গালিবা ডি নাম্বার, জিহাদ ডি নাম্বার, সজল ডি নাম্বারটা বলছে যে ভাইয়া 4 লক্ষ টাকা হচ্ছে আমার মোট অবচয়ের পরিমাণ। দেখা যাক, দেখা যাক বাকিটা ভাইয়া বুঝতে হবে, বুঝতে হবে ভাইয়া ভালো করে। আসেন আমরা বুঝি, অ্যান্সার যেহেতু আসতেছে না, এখনো অ্যান্সার আসতেছে না। ভাইয়া দেখেন, আপনি একটা সম্পত্তি বিক্রয় করছেন, আপনি একটা সম্পত্তি কি করছেন, বিক্রয় করছেন কত টাকা? 5 লক্ষ টাকা। এখন ভাইয়া সম্পত্তি বিক্রয় করলে এটা আমার লাভ হইছে নাকি ক্ষতি হইছে, আমি কিসের মাধ্যমে বুঝবো? ভাই আমি বই মূল্যের মাধ্যমে বুঝবো যে আজকের দিনে সম্পত্তিটা বিক্রয় করে আমি কত টাকা পাওয়ার কথা। বুঝতে পারছেন? এখন ভাইয়া আমি দেখলাম আমি 5 লক্ষ টাকা বিক্রয় করছি, এটার উপর আমার লাভ আছে 3 লক্ষ টাকা। এই 5 লক্ষের মধ্যে লাভ আছে কত? অর্জিত আয়, আয় করছে কত? 3 লক্ষ টাকা। তার মানে আমি 5 লক্ষ বিক্রয় করে 5 লক্ষের মধ্যে 3 লাখ হচ্ছে আমার আয়। 2 লাখের নাম কি? 2 লাখের নাম হচ্ছে ভাইয়া তাহলে বই মূল্য। 2 লাখের নাম কি ভাইয়া? বই মূল্য। বই মূল্য কত ভাইয়া? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা বই মূল্য। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে ভাইয়া এই যে ক্রয় মূল্য, তাহলে ভাইয়া ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ইজ ইকুয়াল টু বই মূল্য। আবার ক্রয় মূল্য মাইনাস বই মূল্য ইজ ইকুয়াল টু পুঞ্জীভূত অবচয়। বুঝতে পারছেন? সূত্র পরিবর্তন, 6 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 4 লাখ টাকা। বুঝছি সবাই? ও মা, বুঝাচ্ছি কত? 17, কত? 4 লক্ষ টাকা। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাইয়া। অনেক সময় এখানে লাভ বলবে, অনেক সময় ক্ষতি বলবে। ভাইয়া ক্ষতি বললে এখানে যোগ করব, লাভ বললে এখানে বিয়োগ করব। লাভ মানে অতিরিক্ত টাকা আসছে, তো অতিরিক্তটা বাদ। ক্ষতি বললে কম টাকা পাইছি, কমটা যোগ করে দিব। তাহলে কি পাবো? বই মূল্য পাবো। আর ক্রয় মূল্য আর বই মূল্যের পার্থক্য পুঞ্জীভূত অবচয়। আবার ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য হচ্ছে বই মূল্য। সূত্রগুলো ইজিলি জাস্ট দেখলে হয়ে যাবে। ও 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা ইয়ার অবচয়। 8 লক্ষ টাকা না, কত লক্ষ? 4 লক্ষ টাকা। কত হবে? 4 লক্ষ টাকা। বুঝতে পারছেন? 18 নম্বর অ্যান্সার করা শুরু করছেন। অপচয় ধার্যে কোনো নির্ভর করে না। ওকে 18 নম্বর অ্যান্সার করেন। 4 লক্ষ টাকা, হ্যাঁ 4 লক্ষ হবে, 4 লক্ষ। আশা করি বুঝতে পারছেন। সূত্রটা পরিবর্তন করতে হবে। এবার যোগ বিয়োগে যদি ভুল করেন তাহলে তো শেষ, যোগ বিয়োগে ভুল করলে তো শেষ। এখন অবচয় ধার্যের কোন পদ্ধতি? সময়ের উপর নির্ভর করে না, উৎপাদন এক পদ্ধতি। কারণ এটা কি করে? এটা কাজের উপর নির্ভর করে। কিসের উপর ভাইয়া? কাজের উপর নির্ভর করে। তো এটা সময়ের উপর নির্ভর করে না। এটা আপনার কতটুকু কাজ করতে পারবে, কত ধারণ ক্ষমতা আছে, অ্যাবিলিটি কতটুকু, তার উপর ডিপেন্ড করবে। কত সময়, সময়ের উপর ডিপেন্ড করবে না। ডি নাম্বার, ডি নাম্বার। তাহলে ভাই এখান থেকে একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন, কোনটা সময়ের উপর নির্ভর করে না। এখন আমাকে একটু একটা এক্সট্রা ইনফরমেশন দেন তো, কোন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না? কোন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না? অ্যান্সার করেন।
কোন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না? দেখি অ্যান্সার করেন তো। কোন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না? তো ভগ্নাবশেষ বিবেচনা করে নাকে? ভগ্নাবশেষ বিবেচনা করে নাকে? ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে নাকে? ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না কোন পদ্ধতি? তাহলে ভগ্নাবশেষ মূল্য, তারপর হচ্ছে আয়ুষ্কাল। প্রশ্ন হয় এখান থেকে প্রশ্ন হয় ক্রমহ্রাসমান, তাহলে ক্রমহ্রাসমান ভগ্নাবশেষ বিবেচনা করে না। আবার ক্রমহ্রাসমানের জন্য অবচয় হার বাধ্যতামূলক লাগবে। বর্ষ সংখ্যা, আচ্ছা বর্ষ সংখ্যা না, কোনটা এটা হচ্ছে কোনটা? উৎপাদন একক কি করে না? সময়ের উপর নির্ভর করে না, সে কাজের এককের উপর নির্ভর করে। ভালো করে একটু দেখে যাবেন, প্রশ্ন যেখান থেকে দুক ইজিলি অ্যান্সার করতে পারবেন। ওকে, 19 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 19 নাম্বার সহজ প্রশ্ন, জাস্ট একটু কাজে লাগাইতে হবে মাথাটাকে, বেশি ক্যালকুলেশন করা যাবে না, নর্মাল ক্যালকুলেশন করবেন। বলছে প্রতিষ্ঠান একটি নিট বিক্রয়, রাবির প্রশ্ন এগুলা। নিট বিক্রয় 6,40,000, মোট লাভের হার 35%, এরকম একটা প্রশ্ন ঢাবিতেও আসছে, জাস্ট মান পরিবর্তন করছিল, 6,40,000 না দিয়ে সামথিং 4 লাখ নাকি 6 লাখ দিছিল কিছু একটা। 35%, 20%। আপনাকে বলছে পরিচালন খরচ কত টাকা? পরিচালন খরচ কত টাকা? ভুল হয়েছে 4 লাখ। পরীক্ষার হলে ভুল দিলে নগদে মাইনাস। পরীক্ষার হলে ভুল বসারে শেষ। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান। ওকে ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। এটা একটু অ্যান্সার করেন তো, বুঝে অ্যান্সার করেন, বুঝেন আগে। ভাইয়া কি বের করতে বলছে? ভাইয়া কি বের করতে বলছে দেখেন, এরপরে কাজ করেন। দেখেন আগে ভালো করে। 19 নাম্বার প্রশ্ন, হ্যাঁ 19 নাম্বার প্রশ্ন। 19-এর ঘ নাম্বারটা, ডি নাম্বারটা। ওকে, গালিবা মাহফুজ সজল, খুব ভালো ভাইয়া, ডি নাম্বারটা অ্যান্সার করছেন। বাকিদেরটা দেখা যাক। ডি নাম্বার হইতে পারে, না হইতে পারে, এটাও হইতে পারে, 2,16,000 হইতে পারে, হইতে পারে। এই যে সামিরা আমাদের কাছে 1,28,000 টাকা, 1 লাখ। এই যে একজনের গ নাম্বারটা বলছে, এরপরে বাকি অ্যান্সার করেন। এই যে আমাদেরকে আপনও বলছে গ নাম্বারটা, আবার অমিতা বলছে ডি নাম্বারটা হবে, শবনম বলছে ডি নাম্বারটা হবে। এই যে গ আর ডির মধ্যে ঝামেলা লাগাই দিচ্ছেন, ঝামেলা এখানে লাগিয়ে গেছে। এখন আসেন ভাইয়া, এত ক্যালকুলেশন করার দরকার নাই যে ভাইয়া মোট লাভ 35% আগে বের করব, 6,40,000 উপর 35% বের করব, এরপরে আবার 25% বের করব। এত ঝামেলা আমার সময় নাই, আমার পরীক্ষার মধ্যে আমার হাতে এত সময় নাই ভাইয়া। আমি জানি ভাইয়া মোট লাভ আর নিট লাভের পার্থক্যের নাম কি? ভাইয়া মোট লাভ নিট লাভের পার্থক্যের নাম হচ্ছে কি? পরিচালন খরচ। তার মানে 35%, 20%, পার্থক্যের নাম কি? পরিচালন খরচ। কত পার্সেন্ট? 15%। কত? 6,40,000। কত? 6,40,000, 15%। ক্যালকুলেটর লাগবে? লাগবে না। 10% হচ্ছে ভাই 64,000 টাকা, 10% 64,000 টাকা, অর্ধেক হচ্ছে তার 32,000 টাকা। শেষ ভাইয়া, 64, 32 ভাইয়া 96,000 টাকা। অ্যান্সার কত? ঘ নাম্বারটা। 1,64,000 না, 64 উপর আবার কিসের 15%? কিসের 64 উপর 15%? হবে না, বুঝতে হবে ভালো করে। এত 35%, 25%, 20% করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। 35 হচ্ছে মোট লাভের হার, এটা হচ্ছে নিট লাভের হার। মোট লাভ নিট লাভ, মাঝখানে কি আছে? পরিচালন খরচ আছে। 35, 20, মাঝখানে 15%, 15% করলে 96,000 টাকা। বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন ভাইয়া। প্রশ্ন হয় এরকম, আরেকটা প্রশ্ন আছে যেটার অ্যান্সার মুখস্থ আছে, 2,17,000 টাকা আছে, 2,17,000 টাকা। সেম প্রশ্ন, জাস্ট এইখানে জাস্ট মানটা পরিবর্তন করছিল, এইতে মানটা পরিবর্তন করছে, বাকি 35, 20 সব রেখে দিছে। বুঝছেন ভাইয়া? বুঝলে এটা অ্যান্সার করেন দেখি ভাইয়া, এটা কে পারেন। কঠিন একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন, বুঝতে হবে আমাকে ভালো করে। 20 নাম্বারটা, এর আগেটা বুঝছেন? ওকে জি ভাইয়া বুঝছি। সামিরা ভুল হয়েছিল কিন্তু, ভুল হয়েছিল কিন্তু অ্যান্সার। এবারে আসেন, এর কোনটা? 20 নাম্বার অ্যান্সার করেন। 20 নাম্বার, মাথা কাজে লাগান, মাথার কাজে লাগান। বলছে পণ্য 960 টাকা বিক্রয় করছে, লাভ হয়েছে 20%। 960-এ বিক্রয় করে লাভ করছে 20%। আমি 30% লাভ করতে চাইলে আমি কত টাকায় বিক্রয় করব? 30% লাভ করতে চাইলে, ওকে জি ভাইয়া বুঝছি। এটা বুঝেন ভালো করে, এটা বুঝেন। আগে নিজে করেন, আগে নিজে করেন, যেটা আছে, যেটা আছে, যেটা আসে অ্যান্সার। বি নাম্বারটা, বি নাম্বার কত? 1,40 টাকা। ওকে দেখা যাক। ওকে ক্লিয়ার ভাইয়া। এটা দেখেন, 960 টাকা বিক্রয় করছি, 20% লাভ পাইছি, 30% লাভ করতে চাইবো, তাহলে কিভাবে করতে হবে? খ নাম্বারটা, ওকে জায়ান বলছে খ নাম্বারটা 1,040 টাকা,
মানে আমি যদি 30% লাভ করতে চাই আমি 1040 টাকায় বিক্রয় করতে হবে। ওকে, দেখা যাক কত আসে। দেখেন, ভালো করে বুঝেন, ভালো করে কাজে লাগান। বি নাম্বার, ওকে, মাসুম বলছে বি নাম্বারটা হবে, মাসুম বলছে বি নাম্বার। বাকিরা দেখেন, 1000, নাসরিন বি নাম্বার 1040 টাকা, 1040। অনেকের অ্যান্সার আসতেছে না ভাইয়া, একেবারে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, ক্লিয়ার করেন। আপনি বিক্রয় করে লাভ পাইছেন কত পার্সেন্ট? 20% লাভ পাইছেন। পণ্যের মূল্য কত? 100 প্লাস লাভ পাইছেন কত? 20%। কত টাকায় বিক্রয় করে? 960 টাকায় বিক্রয় করে। কত টাকায়? 960 টাকায়। আমি ক্যালকুলেশন করবো না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনি এটা করেন। 960 টাকায় বিক্রয় করে কত লাভ পাইছেন? কত লাভ পাইছেন জানেন না, বাট 20% পাইছেন 960 টাকা বিক্রয় করে। তার মানে 120% সমান কত? 960 টাকা। আপনি কি করবেন? আপনি 960 কে 120 দ্বারা ভাগ করবেন, 0 0 কাটা। তাহলে ভাইয়া, তাহলে যেটা আসবে এখানে একটা ফলাফল পাবেন, 1% মূল্য। এটাকে 100 দ্বারা গুণ করবেন। 100 দ্বারা গুণ করলে আপনি কি পাবেন? আপনি পণ্যের মূল্যটা পেয়ে যাবেন। পণ্যের মূল্য কত সেটা পেয়ে যাবেন। দেন সেটার সাথে 30% করে দিবেন। 30% বের করে যোগ করলে কাজ শেষ। দেখেন তো কত আছে। ভাইয়া বুঝাই দেন, ভাইয়া বুঝাইছি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারতেছি না। আবার ভাইয়া, আমি একটা পণ্য একটু আগে অবচয়টা করেছি না, পণ্য বিক্রয় করে 20% লাভ পাইছি। তার মানে এই যে 960 টাকা, এখানের মধ্যে 20% লাভ আছে। এখন ভাইয়া পণ্যের মূল্য কত আমি তো জানি না, এখন আমাকে বুঝে নিতে হবে পণ্যের মূল্য 100%। তো 100% ইন্টু লাভ ইজিক্যাল টু কত? 960 টাকা। তার মানে আমি এটাকে 120 দ্বারা ভাগ করলে 1% মূল্য পাবো, 100 দ্বারা গুণ করলে পুরো পণ্যের মূল্যটা পেয়ে যাব। পণ্যের মূল্য, এটার সাথে 30% মুনাফা বের করব। মুনাফা, পণ্যের মূল্য, অ্যান্সার শেষ। দেখেন আসে কিনা, দেখেন আসে কিনা। ওকে, অনেকের বি নাম্বারটা আস্তে আস্তে দেখেন ভাই, আসে কিনা, আসে কিনা দেখেন। দেখেন ভাই আসে কিনা। এখানে কত আসবে ভাই? এখানে আসবে 80। এখানে কত আসবে ভাই? 80 আসবে। কত আসবে? 80 টাকা আসবে। 80 ইন্টু 100 কত টাকা ভাইয়া? 800 টাকা হচ্ছে পণ্যের মূল্য। 800 টাকা কি পণ্যের মূল্য? ভাইয়া 30% লাভ করব, 30% লাভ করব। 3 আটা কত? 3 আটা 24, 24 মানে কত? 240। তার মানে পণ্যের মূল্য 800 টাকা, 20% লাভ 960, 30% লাভ 240। তার মানে ভাই পণ্যের মূল্য হচ্ছে 1040। বলেন ভাই সবাই 100 বুঝছে কিনা? হ্যাঁ, পণ্যের মূল্য 800 টাকা, 800 টাকা পাইছি, 30% লাভ দিয়ে দিব, লাভ দিলে 240, পণ্যের মূল্য 1040। সবার ভাইয়া 100 সবার ক্লিয়ার হয়েছে কিনা? 100 বুঝতে পারছে কিনা? প্রশ্ন দেখি কঠিন মনে হইতে পারে, কঠিন মনে হইতে পারে, কঠিন না। সবাই বুঝছে কিনা বলেন। 80 আসবে নাকি 8 আসবে ভাইয়া? 80 আসবে বলতে এখানে শূন্যটা কেটে দিছি তো, শূন্যটা তো আমাদের কাটার কথা না। 80 আসবে। আপনি 120 দ্বারা 8 আসবে। আচ্ছা দুঃখিত, 8, 80 না, 8 আসবে। 8 ইন্টু 100, 800, 30%। বুঝতে পারছেন? বলেন বাকিরা। ভাইয়া বুঝছি কিভাবে কাজ। ভাইয়া 960 টাকা লাভ সহ পণ্যের মূল্য। এখন 20% এখানে লাভ আছে, তার মানে পণ্যের মূল্য 100, 20% লাভ, তাহলে 120 সমান 960। তাহলে আমরা 1% মূল্য ইন্টু 100, পুরো পণ্যের মূল্য পেয়ে যাব, 30% লাভ করব, শেষ। কখনো যাতে ভুল না হয়। ওকে ভাইয়া বুঝছি, কখনো যাতে এই ম্যাথগুলো ভুল না হয়। ভাইয়া প্রত্যেকটা ম্যাথ আমি 35টা এমসিকিউ সিলেক্ট করছি, মানে ভাইয়া একেবারে বুঝে বুঝে সিলেক্ট করছে। কয়টা শেষ? 20টা প্রশ্ন শেষ, আরো 15টা আছে। ওকে, একটু দ্রুত করি তাহলে। 21 নাম্বার প্রশ্ন, 21 নাম্বার অ্যান্সার করে ফেলেন। 21 নাম্বার প্রশ্ন দ্রুত অ্যান্সার করে ফেলেন, 1 ঘন্টা শেষ হয়েছে। 8 হবে, ঠিক আছে, 8 হবে। ওকে, 1 ঘন্টা শেষ, মাত্র 20টা প্রশ্ন শেষ হয়েছে। বাট 20টা প্রশ্ন শেষ হওয়া মানে যে 20টা, এটা না। 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি বিস্তারিত ব্যাখ্যা সহ জানছি। এটা হচ্ছে ভাই সবচেয়ে বড় বিষয়, যে ভাই আমাকে এরকম প্রশ্ন আরো দুক, আমি সমাধান করে ফেলতে পারবো। ওকে, 1 অক্টোবর এরকম 9% সুদে লাভ ক্ষতি সুদের পরিমাণ কত টাকা? ওকে, সুদের পরিমাণ বের করতে বলছে। সুদের পরিমাণ, সুদের পরিমাণ বের করে ফেলেন। সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণ কত হবে? এ নাম্বারটা হবে। এগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এগুলা দেখলেই পারবেন। সুদের পরিমাণ কত হবে ভাইয়া? 9% 4 মাসের জন্য 10,000 টাকা। কয় তারিখে করছি? 1 অক্টোবর করছি। 31 ডিসেম্বরের
লাভ ক্ষতিতে আমরা সুদ দেখাবো, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের দেখাবো। ভুলেও 4 মাস করতে যাবেন না, যে 4 মাস বলছে 4 মাস করে দিব না, 3 মাস হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 4% করলে 9,000 কত পার্সেন্ট? 4% করব, করেন। 10% কত আসে? 10% কত আসে? 10% 1,000। বা 20 নাম্বারটা আবার বুঝিয়ে দেন। 20 নাম্বার প্রশ্ন। আচ্ছা 20 নাম্বার প্রশ্ন আসেন দেখেন। বিক্রয় করছিলাম কত জানি? আচ্ছা আমি একটু যদি দেখি, ওকে 960। দেখেন পণ্য বিক্রয় করতে 960 টাকা, 960 এর মধ্যে 20% লাভ আছে, এটা হচ্ছে 20% লাভ। এখন পণ্যের মূল্য কত টাকা জানি না, না জানলে ধরে নিতে হবে 100। তার মানে 100 হচ্ছে পণ্যের মূল্য, 20% হচ্ছে লাভ। তাহলে পণ্যের টোটাল বিক্রয় মূল্য কত দাঁড়াইছে? 960 টাকা দাঁড়াইছে। এখন 120 সমান কত? 960। 120 সমান 960। 1% সমান কত? 1% সমান 8 টাকা। 1% সমান কত? 8 টাকা। পণ্যের মূল্য কত? 100%। পণ্যের মূল্য 100% করলে কত? 800 টাকা পণ্যের মূল্য। লাভ করব কত পার্সেন্ট? 30%। তাহলে 3 আটা কত? 24 টাকা। 24 টাকা মানে কত? 240 টাকা। 30%। তো পণ্যের মূল্য যোগ লাভ ইজ ইকুয়াল টু পণ্যের বিক্রয় মূল্য। শেষ। 225 ভাই, ঠিক আছে। 225, 200 সি নাম্বার। এই যে ঝামেলা লাগাই দিছেন না, একজনে বলে এ নাম্বার, একজনে বলে সি নাম্বার। সি নাম্বার কোনটা বলছেন? আচ্ছা 22 সি। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন ভাইয়া, এটা কত আসবে? এটা আসবে অ্যানসার ক নাম্বারটা? অ্যানসার ক নাম্বারটা? ক নাম্বার? এখন দেখেন বাকিরা ভাইয়া হয়তো বুঝেন নাই। 1000, 1000, 1000 10,000 এর কত পার্সেন্ট? 9%। 9% মানে কত? 900। 900 কয় মাসের? 900 কয় মাসের? ভাই 900 হচ্ছে 12 মাসের। 900 কয় মাসের? দেখেন ভালো করে। ক নাম্বারটা? সুদ 675 না 675 না, 675 না। 900 কয় মাসের? যে কোনো কিছুর পার্সেন্টেজ খুলে আমরা কয় মাসের পাবো? আমরা 12 মাসের পাবো। আমরা কয় মাসের পাবো? 12 মাসের পাবো। তো 12 মাসের সুদ হচ্ছে 900। 12 দ্বারা ভাগ করব। এক মাসের সুদ কত? 75। আমার লাগবে কয় মাস? আমার লাগবে 3 মাস। 3 মাস 225। 21 এর হবে 21 নাম্বার পারি না। 21 নাম্বার যারা পারি না, ছুট 675। 675ও না, কিচ্ছু না। অ্যান্সার দেখেন, 10,000 এর 9% সুদ পাবেন। 9% করলে পাবেন 12 মাসের সুদ। 12 মাস। 12 মাসের সুদ যদি 900 হয়, আমি বিনিয়োগ করছি 4 মাসের জন্য। আমি কি করছি? আমি এখানে ঋণ নিছি না কি করছি? আচ্ছা আমি যেটাই করি না কেন, 4 মাসের জন্য করছি। 4 মাসের জন্য ঋণ নিছি। তার মানে আমার সুদ কয় মাসের লাগবে? 4 মাসের। কিন্তু আমার 31 অক্টোবর থেকে 31 পর্যন্ত 3 মাস। এই বছর 3 মাসের হিসাব করব। 3 মাস 225 টাকা। বুঝছেন ভাইয়া? বুঝছেন ভাইয়া? বুঝছেন কিনা ভাইয়া? কাজ কিসের? সুদ যেটা করব 12 মাসের ওইটা, কিন্তু আমার লাগবে কয় মাসের? আমার লাগবে ভাইয়া 4 মাস। 4 মাস হচ্ছে আমার এই টোটাল সুদ, কিন্তু আমার এই বছরের জন্য লাগবে 3 মাস। তো 3 মাস আমি ক্যালকুলেশন করলে 225 টাকা। বুঝছি সবাই? বুঝছি কিনা? ওকে 22 নাম্বারটা অ্যান্সার করছেন কোন ঘটনা পরিবর্তন করা? কাঠামোগত। আচ্ছা হিসাব সমীকরণ থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে। হিসাব সমীকরণ থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে। ভাইয়া ম্যাথ গুলো ক্লিয়ার হয়েছে কিনা? এরকম প্রশ্ন ভার্সিটির বিষয় আপনি পাবেন, এই প্রশ্নগুলো পাবেন। এখন কাঠামোগত পরিবর্তন, গুণগত, কাঠামোগত এক পাশের পরিবর্তন করবে। এক পাশের পরিবর্তন, হিসাব সমীকরণের এক পাশের পরিবর্তন মানে শুধু সম্পদ অথবা শুধু দায় অথবা দায় মালিকানা সত্য একসাথে। এটা এক পাশ, এটা এক পাশ, টোটাল 2 পাশ। 22 এসছি, 22। ওকে ক্লিয়ার ক্লিয়ার ভাই। এইভাবে হবে না, এইভাবে কত করছেন? 1000 করছেন। হ্যাঁ এটাই তো 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ, একই কথা। আমি তো এটা বুঝাইলাম, 12 দ্বারা ভাগ করবেন 1 মাসের সুদ, 3 দ্বারা গুণ করবেন 3 মাসের সুদ। আমার 3 মাস হিসাব করতে হবে, 3 মাস কাজ শেষ। আচ্ছা তাহলে ভাই এক পাশের পরিবর্তন, এক পাশ মানে নগদ বৃদ্ধি দেনাদার বৃদ্ধি। নগদ আছে, দেনাদার হ্রাস পাইছে, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এক পাশের পরিবর্তন। তার মানে এটা হচ্ছে কি কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে গ নাম্বারটা। তাহলে এটা নিয়ে আমরা সময় নষ্ট করার দরকার নাই, এটা ইজি প্রশ্ন। গুণগত পরিবর্তন, কাঠামোগত, নিট বা পরিমাণগত। নিট বা পরিমাণগত। 23 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 23 নাম্বার প্রশ্ন সমাপনী মূলপণগত। আর্থিক বিবরণী থেকে দিছে, আর্থিক বিবরণী থেকে প্রশ্ন করছে। অ্যান্সার করেন। সি নাম্বার। ও কি মন? ঠিক আছে, সব নাম ঠিক আছে। অ্যান্সার করেন। অল ইন অ্যান্সার ঠিক আছে ভাইয়া। 23 নাম্বার প্রশ্ন আর্থিক বিবরণী।
ওকে 22 সি হবে, ঠিক আছে, ওকে ডান ডান ডান। এরপরে সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য, তাহলে সূত্র তো আশা করি জানি, সূত্র আশা করি জানি সবাই। এ নাম্বার, এই যে কত 23 নাম্বার, একজনে বলছে এ নাম্বার, একজন বলছে ডি নাম্বার। ঝামেলা লাগাচ্ছেন কেন? ঝামেলা, একজনে এ নাম্বার বলছে, জিহাদ বলছে এ নাম্বার, সজল এ নাম্বার, সামিরা বলছে আবার ডি নাম্বার। এই যে ঝামেলা লাগাচ্ছেন শুধু শুধু। প্রারম্ভিক মজুদ 7500 আছে, ক্রয় আছে, তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই গেছে। আমার লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। আমার কি লাগবে? বিক্রিত পণ্যের ব্যয় লাগবে, বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। তাহলে ভাইয়া বিক্রয় হচ্ছে 50,000, 20% লাভের হার। লাভের হার সবসময় কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। 20% 50,000 উপর, 5 5 10, 10,000 টাকা হচ্ছে লাভ। তাহলে ভাইয়া 50,000 টাকা যদি হয় ভাইয়া বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 10%, বাকিটা কি ভাইয়া? বাকিটা হচ্ছে ব্যয়, 40,000 টাকা হচ্ছে ব্যয়। আমার এখানে প্রারম্ভিক মজুদ হচ্ছে ভাই 7,500, ক্রয় হচ্ছে ভাইয়া 52,500, তাহলে ভাইয়া টোটাল 60,000 টাকা। 60,000 টাকা হচ্ছে কি বিক্রয় যোগ্য, এটা বিক্রিত পণ্যের ভাই পার্থক্য কত? 20,000। এটার নাম কি? সমাপনী মজুদ। 23 এ হবে, 23 ডি নাম্বার। যারা ডি নাম্বার বলছি ভাইয়া ডি নাম্বার হবে না, যারা ডি নাম্বার বলছি ডি নাম্বার হবে না। অ্যান্সার কত হবে? এ নাম্বারটা হবে 20,000 টাকা, 20,000 টাকা হবে। বুঝছেন কিনা দেখেন ভাইয়া, সহজ ফর্মুলা, সহজ ফর্মুলা। 24 নাম্বারটা অ্যান্সার করেন। 24 নাম্বারটা কিছুদিন আগেই করাইছি। সমাপনী মজুদ হিসাবভুক্ত করলে কি পার্থক্য হয় ভাইয়া? 23 খেয়াল করে 24 নাম্বারটা অ্যান্সার করছে। এই যে 23 24 অ্যান্সার করতে হবে না। 23 ক, এটা গুচ্ছ প্লাস ঢাবির প্রশ্ন। এই যে আমাদেরকে ইমন ধরতে পারছে, গুচ্ছ প্লাস ঢাবে প্রশ্ন রিপিট হবে। ভার্সিটি আপনাদেরকে কি বলছে ভাইয়া? প্রশ্ন ভাইয়া সহজ হবে প্লাস রিপিট হবে, মান পরিবর্তন করবে। এখন আপনি যদি সামান্য পার্থক্যটা ধরতে না পারেন, আপনার কাজ শেষ, আপনি ওইখানেই শেষ। তো আমাদেরকে ভাইয়া যা পড়তেছি আমরা সহজভাবে যেগুলো পড়তেছি ওই প্রস্তুতিটা নিতে থাকে, ওই প্রস্তুতি নিই। কঠিন ধরার দরকার নাই, এত সহজগুলো পড়ি, যাতে সহজগুলো থেকে যা দিবে 80% দুঃখ 90% দুঃখ, ওইগুলো ভালো করে অ্যান্সার করে আসি। এনাফ আমার জন্য, এনাফ আমার জন্য। প্রশ্ন 3 জায়গা থেকে আছে, 35টা প্রশ্ন 3 জায়গা। ঢাবি রাবি গুচ্ছ, ঢাবি রাবি গুচ্ছ, 35টা প্রশ্ন 3 জায়গা। এখানে আবার জাহাঙ্গীরনগরের কিছু প্রশ্ন আছে, জাহাঙ্গীরনগরের কিছু প্রশ্ন এখানে অ্যাড আছে। 24 নাম্বারটা অ্যান্সার কত হবে? ডি হবে 100%, ঠিক আছে, ডি নাম্বার। এই যে একজন বলছে সি নাম্বার, না জি না, সি নাম্বারটা হবে না, এটার কোনো পার্থক্য না, এটার কোনো পার্থক্য অ্যান্সার হবে না। সমাপনী মজুদ পণ্য, ক্রয় মূল্য বিক্রয় বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা নিব, 12,500 নিব। তো 12,500 যদি বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ করা হয়, ব্যয় কমে যাবে 12,500, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে 12,500 টাকা। কত হবে? 12,500 হবে, 12,500 টাকা। ওকে ডান ডান। ওকে আসেন 25 25 25 অ্যান্সার করেন। এরপরে 26 অ্যান্সার করেন। 25 26 একটা একটা করে অ্যান্সার করেন, একটা একটা করে অ্যান্সার করেন, একটা একটা। 26-এ ঝামেলা লাগবে কিন্তু পড়াইছি, বইয়ে অনেক বড় চার্ট আছে, জাস্ট আমি 2 লাইনে পড়াইছিলাম। অ্যান্সার করেন 26 নাম্বার এবং 25 নাম্বার। 25 25 25 নিয়ে অনেকে ঝামেলা লাগায়, যারা জানে না, যারা জানে না তারা ঝামেলা লাগায়। আমার ঝামেলা লাগানো যাবে না। আমি যখন দেখব ওই বইটা আমার কাছে নাই, আমি তখন অন্য বই নিয়ে কাজ করব। কি সমস্যা হইল? ছাব্বিশ নাম্বার, 26 নাকি 25? হ্যাঁ 25 নাম্বার। 25-এর সি, 25-এর সি, 25-এর সি, 25-এর সি বলতেছে মানে সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। বাকিরা বলেন, বাকিরা বলেন। আপন সি নাম্বারটা ভাইয়া কি বলছে? বলছে কি বলছে? বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট ফেরত, বিক্রয় করছি বিক্রয় ফেরত আসছে। অপশনে যদি বিক্রয় ফেরত বই দেয়া থাকতো, বিক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই অ্যান্সার করতাম। যদি অপশনে বিক্রয় ফেরত বই দেয়া না থাকে, সাধারণ জাবেদ অ্যান্সার করব। তার মানে এই লেনদেন ওই প্রতিষ্ঠানের জন্য অনিয়মিত, ওই প্রতিষ্ঠানের জন্য অনিয়মিত লেনদেন। সি নাম্বারটা হবে সাধারণ জাবেদা হবে, সাধারণ জাবেদা হবে। ভুল করা যাবে না যে ভাইয়া বিক্রয় ফেরত নাই বলে আমি যে বিক্রয় জাবেদা দিব, এরকম অনেকে ভুল করে, ভুল করা যাবে না। ওই বই যদি না থাকে অ্যান্সার করব সাধারণ জাবেদা। শেষ 25-এর সি। আসেন 26 নাম্বার প্রশ্ন। ক্রয় জাবেদা স্বতন্ত্র পরিমাণ সমূহ প্রদেয় হিসাব করতে স্থানান্তর করা হয়।
25-এর বিক্রয় ফেরত হবে, কিন্তু না থাকায় সাধারণ জাবেদা নিব। ঠিক আছে, এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। এখন আসেন তো ভাইয়া, স্বতন্ত্র দফা আপনি স্থানান্তর করবেন প্রদেয় হিসাব খতিয়ানে কখন? প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, নাকি প্রতি বছর? উল্টাপাল্টা অ্যান্সার করে দিলে হবে না, উল্টাপাল্টা অ্যান্সার করলে হবে না, উল্টাপাল্টা অ্যান্সার করলে হবে না। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ওকে ভাইয়া, জাস্ট দুইটা ওয়ার্ড লিখবো, একটু ভালো করে মাথায় রাখবেন। যদি বলে ভাইয়া স্বতন্ত্র, যদি বলে স্বতন্ত্র প্লাস, স্বতন্ত্র প্লাস সাবসিডিয়ারি, স্বতন্ত্র প্লাস সাবসিডিয়ারি, স্বতন্ত্র প্লাস সাবসিডিয়ারি বললে ভাইয়া হবে প্রতিদিন। জাস্ট এই দুইটা ওয়ার্ড দেখবেন বইয়ের মধ্যে, প্রশ্নের মধ্যে স্বতন্ত্র বলা আছে কিনা, সাবসিডিয়ারি বলা আছে কিনা, অ্যান্সার ভাইয়া প্রতিদিন। যদি বলে ভাইয়া যোগফল, যদি বলে ভাইয়া যোগফল অথবা সাধারণ খতিয়ান, যোগফল বা সাধারণ খতিয়ান যদি বলা থাকে, অ্যান্সার করবেন প্রতি মাসে, প্রতি মাসে। বইয়ের মধ্যে কি বলছে আর দেখার দরকার নাই, বই আপনাকে অনেক বড় করে একটা চার্ট লিখে দিছে, এত কিছু পড়লে মাথায় থাকবে না, এত কিছু পড়লে মাথায় থাকবে না। ভাইয়া কি বলছি? স্বতন্ত্র সাবসিডিয়ারি বললে প্রতিদিন, বুঝছি ভাইয়া, বুঝছি। যোগফল হস্তান্তর করবে কখন? প্রতি মাসে। সাধারণ খতিয়ান হস্তান্তর করবে কখন? প্রতি মাসে। ক্লিয়ার হয়েছে কিনা সবার? 26 আরিফের প্রশ্ন ধরতে পারলে আলহামদুলিল্লাহ। প্রশ্ন ব্যাংক সমাধানের কোনো বিকল্প নাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করে ফেলতে হবে। আসেন এরপর আমরা চলে যাই। ওকে, 27 নাম্বার প্রশ্ন, কর কমিশন, কর থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে। 27 নাম্বার প্রশ্ন, 27 নাম্বার প্রশ্ন আমাকে বলছে কিসের পরিমাণ বের করতে? কর পূর্ব মুনাফার পরিমাণ কত টাকা? কর পূর্ব সব সময় 100%, কর পূর্ব সব সময় 100%। অ্যান্সার করে ফেলেন। কর পূর্ব সব সময় 100%। নিট মুনাফার পরিমাণ 6000 টাকা, করের হার 40%, কর পূর্ব মুনাফা কত টাকা? আচ্ছা, আমাদের ক্যামেরা হয়তো একটু নিচে নামে গেছে, আমরা একটু ঠিক করে দেই। সাতাইশ নাম্বার প্রশ্ন, 27 নাম্বার প্রশ্ন, এ নাম্বার হবে। ওকে, খুব ভালো, 100% সহ। 27 নাম্বার ভাইয়া, কর পূর্ব সব সময় 100% মাইনাস করের হার কত পার্সেন্ট দিছে? 40%। করের হার 40% বিয়োগ করলে বাকিটা 60%। এটার নাম হচ্ছে ভাই নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা। এটার মান দেয়া আছে কত? 6000। শূন্য কাটা শূন্য কাটা, 6 কাটা 6 কাটা, আছে কত? 100। 100 গুণ 100, 100 গুণ 100 ভাইয়া কত? 10,000 অ্যান্সার। কর পুরো মুনাফা। যদি বলে করের হার, তাহলে 100 কে 40 দ্বারা গুণ করবো, 4000। কাজ শেষ। অ্যান্সার কত? ক নাম্বারটা, এ নাম্বার। কুমিল্লা ইউনিভার্সিটি 24-25 প্রশ্ন। ওকে, খুব ভালো, যারা ধরতে পারতেছেন। কুমিল্লা 24-25 প্রশ্ন, 24-25 প্রশ্ন একেবারে ইজি প্রশ্ন করছে কুমিল্লা ইউনিভার্সিটি, বেসিক প্রশ্নগুলো ধরা দিছে। আসেন 27 নাম্বার। ওকে, কি বলছে? রচিত মান, মান। ওকে, এটা তো কোনো ব্যাপারই না। 27 নাম্বার, আর্থিক বিবরণী সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান কোনটা? গ্যাপ হবে, কি হবে? গ্যাপ হবে। আয় হায়, অপশনই তো নাই। আচ্ছা, এখান থেকে একটা আয় আছে মনে হয়, এখানে একটা আয় হবে। অ্যান্সার করেন। এখান থেকে একটা আয় হবে, এখান থেকে আয় হলে আইএফআরএস হবে, বাট আইএফআরএস না থাকলে গ্যাপ দেয়া যায়, আইএফআরএস না থাকলে গ্যাপ দেয়া যায়। একটা শব্দ মিসিং হয়ে গেছে, আইএফআরএস হবে, আইএফআরএস। আচ্ছা ঠিক আছে, এখন অনেকে যারা আমরা এই নাম্বারটা অ্যান্সার করতেছি, হ্যাঁ অপশন অনুযায়ী ঠিক আছে এই নাম্বারটা, যে ভাই আইএফআরএস তো অপশনে নাই, আমি গ্যাপ অ্যান্সার করতে পারবো, আইএফআরএস যেহেতু অপশন নাই। কিন্তু ভাই অপশন যে আইএফআরএস থাকে, আইএফআরএস অ্যান্সার করবো, জাস্ট এটা। বাট আপনারা আশা করি সবাই পারেন। হ্যাঁ, আইএফআরএস না থাকলে গ্যাপ, আর যদি আইএফআরএস থাকে আইএফআরএস অ্যান্সার করবো। হ্যাঁ, আইএফআরএস নাই, হ্যাঁ তাহলে সি নাম্বার। ভাই বুঝতে পারছেন? এটাই এনাফ, বুঝতে পারছেন? এটাই যথেষ্ট। এখানে ভুল সঠিক ধরার দরকার নাই, পারতেছেন সবাই। সি নাম্বার। হ্যাঁ, যদি আইএফআরএস থাকে ভাই আইএফআরএস, আইএফআরএস থাকলে ভাই আইএফআর, আর না থাকলে তাহলে গ্যাপ। ডান। এরপর আছেন 29, আইএফআরএস বা গ্যাপ বলা যাবে না, একটা মিসিং থাকলে আরেকটা অ্যান্সার করতে পারবো, বাট আইএফআরএস থাকলে আইএফআরএস কে 100% প্রায়োরিটি দিতে হবে। ওকে, ডান ডান ডান, ঠিক আছে ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, সমন্বয় করা যাবে না, তো সমন্বয় করি কয়টা জিনিস? 4টা জিনিস। অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। 4টা জিনিসের বাইরে কোনো কিছু এন্ট্রি করব না, 4টা জিনিসের বাইরে কোনো কিছু এন্ট্রি করব না। অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, তারপরে বকেয়া আয়, বকেয়া ব্যয়,
তার মানে আমরা একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেয়া আছে। প্রশ্নের মধ্যে বলছে অগ্র প্রদত্ত খরচ, অগ্রিম খরচ সমন্বয়, অর্জিত রাজস্ব, বকেয়া খরচ, বকেয়া রাজস্ব, বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় সমন্বয় হয়। কিন্তু রাজস্ব অর্জিত হয়ে গেছে, অর্জিত হইলে সমন্বয় করার দরকার নাই, অর্জিত হইলে সমন্বয় করার দরকার নাই। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, অর্জিত হইলে সমন্বয় করার কোনো দরকার নাই, কাজ শেষ, বি নাম্বার হবে, বি নাম্বার। এরপর আসেন কি বলছে, ওকে বিনিয়োগের তারিখ কত, এটা হচ্ছে কিসের প্রশ্ন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এটা হচ্ছে জেইউ এর প্রশ্ন। জেইউ তারিখ থেকে একটু প্রশ্ন বেশি জিজ্ঞেস করে। দেখি ভাইয়া সমাধান করেন তো। 8 বছরের জন্য 60,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগের উপর সুদের হার 10%, 31 ডিসেম্বরে বকেয়া সুদ যদি 3,500 টাকা। এরপরে আচ্ছা নগদ প্রাপ্তি বিনিয়োগের তারিখ কত, তারিখ বের করে। আচ্ছা ভাইয়া, আর নীতিমালা এফআরএস নিয়ে কোনো পার্থক্য, এগুলো তেমন কোনো পার্থক্য নাই। একটা মান নিয়ে কাজ করে আর একটা হচ্ছে নীতিমালা নিয়ে কাজ করে, একটা মান নিয়ে কাজ করে একটা নীতিমালা নিয়ে কাজ করে। অর্থাৎ ওই আমরা যে ফলো করি IAS 7, IAS 8 বক্কচক্র যা আছে আর কি, ওইগুলো হচ্ছে মান, আবার নীতিমালা তো আলাদা বিষয়। এগুলো পার্থক্য থেকে আপনাকে তেমন কিছু জিজ্ঞেস করবে না যে এটা পার্থক্য আছে কিনা, ওইটা পার্থক্য আছে কিনা, এদের সামান্য কিছু পার্থক্য থাকবে, সামান্য কিছু। এটা নিয়ে কাজ করে আর একজন ওইটা নিয়ে কাজ করে। সি নাম্বার, এই যে 30-এর কি ভেজাল লাগাইছে না, এ নাম্বার নাকি সি নাম্বার, জুনের 1 তারিখ, সি নাম্বার বলছে তাহলে জুনের 1 তারিখ হবে, সি নাম্বারটা হবে না, সি নাম্বার, তাহলে জুনের 1 তারিখ। ভাইয়া কি বলছে, 60,000 টাকা, 10% সুদ, 12 মাসের সুদ 6,000, কয় মাস, 12 মাস, 12 মাস, এক মাসের কত, এক মাসে তাহলে 500, এক মাসের 500 পাইছি 3,500, তাহলে 3,500 ইন্টু কত, 500 কত, 0 2 টাকা 0 2 টাকা 5 7 35, 7 মাস আগে। তো জুনের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31, 7 মাস। ডিটেলসে বললে ভালো হয়, ডিটেলস কোনটা, ডিটেলসে এটা ক্লিয়ার করছি, দেখেন বুঝছেন কিনা। 30টা প্রশ্ন শেষ, 30টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া, 30টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, আর সামান্য কিছু আছে, আর সামান্য কিছু প্রশ্ন আছে, জুনের 1 তারিখ আর সামান্য কিছু আছে, সবার ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া 30টা প্রশ্ন। সো বিগত সাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা প্যাটার্ন এইগুলো থেকে পরীক্ষার মধ্যে পাবেন, জাস্ট মান পরিবর্তন থেকে দিবে, আর কিচ্ছু দিবে না। ওকে জি, ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। আসেন 31 নাম্বার প্রশ্ন, 31 32 33 34 35, 31 নাম্বার সমাধান করেন। 31 নাম্বার প্রশ্ন, ধারে বিক্রয় 600 টাকা, বিক্রয় হিসাব দেনা হিসাব ক্রেডিট করা হয়েছে, এর ফলে কি হবে। ধারে বিক্রয় 600 টাকা, ধারে বিক্রয় একটা জাবেদা আছে জানি, কিন্তু বিক্রয় দেনাদার দুইটাকে ক্রেডিট করে ফেলছে, ভুল করছি, কি করছি ভাইয়া, ভুল করছি, ভুলের মাসুল কি দিতে হবে। ওকে জি ভাইয়া, ডান, অ্যান্সার করেন। 31 নাম্বার প্রশ্ন, 31 নাম্বার প্রশ্ন, অ্যান্সার কি হবে। 31 নাম্বার প্রশ্ন, 31 নাম্বার প্রশ্ন, অ্যান্সার কি হবে। 31-এর এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে, মানে কি ধ্যান রাশি এত টাকা কমে যাবে। ওকে, বাকিটা 31 কত হবে, হ্যাঁ সমস্যা দিচ্ছে। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। এখন দেখেন অনেকে হয়তো বুঝবো না, ভুল সংশোধনী যাবে না, বাস ভুল সংশোধনী যাবে না। ধারে বিক্রয় 600, ধারে বিক্রয় 600, তার মানে ভাইয়া বিক্রয় করছি ধারে, দেনাদার ডেবিট, দেনাদার ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি 600 পাইছে, 600, বিক্রয় ক্রেডিট, আয় পাইছে কত 600। এখন আমি দুইটাকে ক্রেডিট করছি, তার মানে বিক্রয় ক্রেডিট ঠিক আছে, সম্পত্তিকে আরো কমাই দিছি 600, সম্পদ কমাই দিছি 600, তার মানে পাওয়ার কথা 600, ওইটা তো করি নাই, আরো 600 কমাই দিছে, তার মানে কি করছি দেনদার হিসেবে যে 1200 টাকা কমাই দিছে, 1200 টাকা কি করছে কমাই দিছে। অনেকে বলবে 600 দেনাদার ডেবিট, কিন্তু ভুল পাশে লিখছে, সেই জন্য কি করছে 1200 কমে গেছে, সঠিকটা লিখি নাই, আবার ভুল কমাই ফেলছি, তার মানে কি পার্থক্য 600 600 1200, 600 600 কত 1200। 31
ডায়রিয়া ওকে। এরপরে 32 নম্বর প্রশ্ন, প্রশাসনিক খরচ মোট মুনাফার পরিমাণ কত টাকা? মোট মুনাফা দিছে, সহজ প্রশ্ন তো, এটা তো কোনো ব্যাপার না। মোট মুনাফার পরিমাণ কত? ওকে, ইমরান বলছে 32 হবে কত, ডি নাম্বারটা মানে কত, 1 লক্ষ টাকা। ওকে, দেখা যাক কত আসে। অ্যান্সার করেন, অ্যান্সার করলে বোঝা যাবে 32 অ্যান্সার কত আসে, সেটা অ্যান্সার করলে বুঝতে পারবেন। মোট মুনাফা, তো ভার্সিটি অ্যাডমিশন আমাকে মোট মুনাফা জিজ্ঞেস করে, এসএসসির প্রশ্ন জিজ্ঞেস করতেছে আমাকে, এসএসসির প্রশ্ন মোট মুনাফা কত। তাহলে ভাইয়া বিক্রয় কত? ভাইয়া বিক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা। বিক্রয় ভাইয়া 2 লক্ষ, ভাইয়া বসাইছি 2 লক্ষ। ভাইয়া বিক্রিত পণ্যের ভাই 1,20,000 বসাইছি। ভাইয়া সমাপনী মজুদ 20,000 টাকা বাদ, তার মানে ভাইয়া এটা বিক্রয় যোগ্য, যোগ্য ঠিক আছে। বিক্রিত পণ্যের ভাই তাহলে কত, 1 লক্ষ। তাহলে আমার ইয়া কত, মোট মুনাফা কত, 1 লক্ষ। যদি বলতো নিট মুনাফা, তাহলে এই 55 বাদ দিতাম। এখন নিট মুনাফা বলে নাই, এটা বাদ দিব না। 100 কে, ওকে ডান, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এরপরে আসি আমরা 34 শেষ, 32 শেষ, 33 অ্যান্সার করেন। 33 ও জাহাঙ্গীরনগরের প্রশ্ন সম্ভবত। এরপরে 33 34 ওকে। হ্যাঁ একটু এটা এখানে ফিক্সড হয়ে গেছে। ওকে, এরপর আসেন। ওকে, কি বলছে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন, কত তারিখে ক্রয় করছে? তার মানে একটু আগে যেটা বুঝাইছি ঠিক সেম প্যাটার্নের প্রশ্ন। একটা ঢাবির, একটা জাহাঙ্গীরনগর, আবার এটা রাবির, আবার এটা গুচ্ছর, এগুলা নিয়ে তারা খেলা করে, এর বেশি আর কিচ্ছু না। 33 নম্বর প্রশ্ন, 4 বছরের জন্য 72 টাকা বিমা পলিসি ক্রয় করা হয়েছে 31 ডিসেম্বর তারিখে। বিমা বাবদ এত টাকা প্রদান করা, যে তারিখ কত টাকা? ওকে, 4 বছরের জন্য 72, 4 বছরের জন্য 72, 1 বছরের জন্য কত, সামথিং টাকা। 12 মাসের জন্য দিলে 1 মাসের জন্য কত, সামথিং টাকা। তাহলে 7,500 কত মাসে আসবে? 7,500 কখন আসবে? বিমা বাবদ 7,500 দেখানো হয়েছে। অ্যান্সার করে ফেলেন, অ্যান্সার করেন, প্রশ্ন সহজ ভাইয়া। প্রথম 72,000 টাকা, তাহলে 72,000 টাকা 18,000 টাকা করে আসবে, 18,000 টাকা করে আসবে। 1 বছর 18,000 টাকা। তো 18,000কে আমরা কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ করব। প্রত্যেক মাসে হচ্ছে 1,500 করে, প্রত্যেক মাসে 1,500 টাকা করে। তো প্রত্যেক মাসে 1,500 করে যদি হয়, কয় মাস লাগবে? মেবি 7 মাস লাগবে। না 7 মাস না, 6 মাস, 6 মাস হইতে পারে, দেখা যাক। 1,500 3,000 4 5 মাস লাগতে পারে, 5 মাস, 5 মাস লাগবে। এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে। তাহলে ভাইয়া 18,000 পুরো বছর, 1 বছরের 12 দ্বারা ভাগ করলে কত আসবে? কত আসে জানি? 1,500 করে আসে মনে হয়, 1,500। 1,500 যদি হয়, এটাকে আমরা কত দ্বারা, 5 দ্বারা গুণ করলে 7,500 পেয়ে যাব। তো 5 দ্বারা হইলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শেষ। ব্যবসা লেনদেন পর্যালোচনা হিসাব বিজ্ঞান কোন পদক্ষেপ গ্রহণ করে? 34 নাম্বার প্রশ্ন, ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পর হিসাব বিজ্ঞান কোন পদক্ষেপ গ্রহণ করবে? তার মানে লেনদেন পর্যালোচনা হয়ে গেছে, আমি বুঝতে পারছি এই লেনদেন আর্থিক অবস্থার কি করবে, পরিবর্তন করবে, পরিবর্তন করবে। তো পরিবর্তন যদি করে, এরপর আমি কি করব? হাই এখানে কি লিখলাম? অপশনে কাজ নাই, অপশন ভুল, অপশন ভুল, মুখস্থ অ্যান্সার করেন। এটা রিটেনের প্রশ্ন ধরেন, এটাকে রিটেন প্রশ্ন ধরেন, রিটেন প্রশ্ন অ্যান্সার করেন। অপশনে আমরা কপি পেস্ট করতে যাওয়ার সময় এখানে আমরা অ্যান্সারটা বসাই নাই, এটা অ্যান্সার করেন। ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পরবর্তী কাজ কি? কি হবে? না, এটার অপশন এগুলো না, অপশন এটা প্রিভিয়াসেরটা চলে আসছে, ওই যে সমাপনী মজুরিটা চলে আসছে। আপনি লিখিত হিসেবে অ্যান্সার করেন যে ভাইয়া অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? লেনদেন পর্যালোচনা করে ফেলছে, পর্যালোচনা মানে লেনদেন চিহ্নিত করা শেষ। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ ভাইয়া লিপিবদ্ধ করা। কি করা? লিপিবদ্ধ করা। বাকি করা জাবেদা করা। জাবেদার পরে কি? খতিয়ান, খতিয়ান বা স্থানান্তর মাথায় রাখতে হবে। 34 লিপিবদ্ধ জাবেদাভুক্ত, লিপিবদ্ধকরণ জাবেদাভুক্তকরণ মুখস্থ রাখতে হবে। অপশন অনেক সময় লাগবে না, অপশন বাদ দিয়েই করেন,
অপশন ছাড়াই করেন। তাহলে ভাইয়া আমাকে আগে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে। লেনদেন চিহ্নিত হয়ে গেলে জাবেদার কাজ। লেনদেন চিহ্নিত হয়ে গেলে জাবেদার কাজ। লাস্ট প্রশ্ন এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইমার যারা আছে রিটেনে জাবেদা করতে দেয়, রিটেনে জাবেদা করতে দেয়। তাহলে দেখেন অ্যান্সার কত হবে, দেখেন অ্যান্সার কত হবে। কুরিন আদায় হলো 50,000 টাকা, কুরিন আদায় হয়েছে। ওকে, লেনদেনটির জাবেদা কি হবে? লিবদ্ধ জাবেদা বল, জাবেদা 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 জাবেদা। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। আসেন এরপরে 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন, কুরিন আদায় করছেন। এখন কুরিন হিসাবভুক্ত রাখার পদ্ধতি কয়টা? কোন হিসাবে রাখার পদ্ধতি হচ্ছে ভাই দুইটা, সরাসরি সঞ্চিতি বা বরাদ্দ। সরাসরি সঞ্চিতি বা বরাদ্দ। এখন আমার অপশন অনুযায়ী কোনটা আছে? কোনটা আছে? কোনটা আছে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। বুঝে অ্যান্সার করেন, বুঝে অ্যান্সার করেন। পদ্ধতি কয়টা? পদ্ধতি দুইটা। পদ্ধতি কয়টা? পদ্ধতি ভাইয়া দুইটা। পদ্ধতি কয়টা? পদ্ধতি ভাইয়া দুইটা। দুইটা পদ্ধতি যদি হয়, দুইটা পদ্ধতি যদি আমার হয়, তাহলে এটা যাবে দেখি বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। নগদান ডেবিট, অনাদায় পাওনা সঞ্চয় ক্রেডিট। এটা কোন জায়গা থেকে অ্যান্সার করছি ভাই? এটা বরাদ্দ পদ্ধতি থেকে অ্যান্সার করছি। কোন পদ্ধতি? বরাদ্দ পদ্ধতি। কিন্তু ভাই আমাকে যদি বলতো কোন পদ্ধতি? সরাসরি, সরাসরি বা সরাসরি নগদ ডেবিট। নগদ ডেবিট, পুনরুদ্ধার আয় ক্রেডিট, পুনরুদ্ধার আয় ক্রেডিট। বুঝছি ভাইয়া, এটা হচ্ছে সরাসরি, এটা হচ্ছে পুনরুদ্ধার। এখন ভাইয়া ধরেন আপনার অপশনের মধ্যে দুইটাই আছে, অপশনের মধ্যে দুইটাই আছে, কোনটা অ্যান্সার করবেন? এটাকে অ্যান্সার করবেন। আধুনিক কোনটা? আধুনিক হচ্ছে সঞ্চিতিরটা। আধুনিক কোনটা? সঞ্চিতিরটা। আপনাকে রিটেনে জিজ্ঞেস করছে এটা যাবে, তা কি হবে? আপনি এখন কোনটা অ্যান্সার করবেন? আপনি সঞ্চিতিরটা অ্যান্সার করবেন, এটা বাদ। ভাই 33 নাম্বারটা বুঝাই দেন। 35 সি, আবার বলে সি। সি এর কাজ থেকে, সি এর কাজ কই? কি হবে? 33 নাম্বার প্রশ্ন দেখেন, 72,000 টাকা বিমা। 72,000 টাকা বিমা কয় বছরের জন্য? 4 বছর। 72,000 ডিভাইডেড বাই 4, এক বছরের জন্য কত? 18,000 টাকা। এক বছরের জন্য কত? 18,000। এক বছর মানে 12 মাস। এক মাসের জন্য কত? 1,500। টোটাল বিমা হয়েছে কত? 7,500। 7,500 ডিভাইড বাই 1,500, কয় মাস আসবে? 5 মাস আসবে। 5 মাস 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের সমন্বয় জাবেদা, তার মানে 31 ডিসেম্বর 7,500 দেখাইছে, তাহলে 5 মাসের জাবেদা। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আগস্টের 1 থেকে ডিসেম্বরের 31, 5 মাস। এখন বলেন কে কত পাইছেন? 35টা এমসিকিউ শেষ। 35টা এমসিকিউ শেষ। কার কত, কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে? বলছিলাম 28 প্লাস লাগবে। অনেকেরই ভুল আছে, অনেকেরই ভুল আছে, অনেকগুলো প্রশ্ন এমসিকিউ ভুল করছেন। বলেন কার কয়টা হয়েছে? বলেন কার কয়টা হয়েছে? ভাইয়া আর ইয়েতে নাকি শর্ট সিলেবাস। ভাইয়া এই প্রশ্ন আমাকে করবেন না। অ্যাডমিশন কখনো শর্ট সিলেবাসের প্রশ্ন করে না। অ্যাডমিশন তারা শর্ট সিলেবাস বলবে, 20% প্রশ্ন বাইরে থেকে দিবে, 20% প্রশ্ন বাইরে থেকে দিয়ে দিবে। তো শর্ট সিলেবাস বলে অ্যাডমিশনে কিছু নাই। শর্ট সিলেবাস বলে অ্যাডমিশনে কিছু নাই। প্রত্যেকটা টপিক একটা অন্যটার সাথে রিলেটেড। আপনি শর্ট সিলেবাসের নীতিমালা পড়েন নাই, আপনাকে বলছে অবচয়কে খরচ হিসেবে দেখানো হয় কোন নীতিমালা? অবচয় শর্ট সিলেবাসে ছিল, নীতিমালা ছিল না, অ্যাড করে দিছে, করতে পারবে। সমন্বয় যাবে, আপনি পড়েন নাই, আপনাকে আয়ের সমন্বয় করতে বলছে। তো আয় তো আমার যে কোনো ম্যাথে আছে, বলতে পারবেন শর্ট সিলেবাসের বাইরে? বলতে পারবেন না। সো শর্ট সিলেবাসের থেকে প্রশ্ন করবে নাই, করবে না, এই প্রশ্ন করতে গেলে ভাই আমি ধরা খাবো, একেবারে শিওর থাকেন। 32টা ভাইয়া, 27টা, 32টা হচ্ছে একটা ভুল, দুইটা অপশন পাই নাই, আপনি বোঝানোর পর পারছে। ওকে, 20টা শান্তিতে আরো ডেভেলপ করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। 31টা 4টা ভুল হয়েছে ভাইয়া, 4টা ভুল। বাকিটা এখন বলেন ভাইয়া সবগুলো বুঝতে পারছেন কিনা? প্রত্যেকটা প্রশ্ন আমি খুব ভালো করে বুঝাইছি, এবং এই প্রশ্নগুলো আপনার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ।
এই প্রশ্নগুলো আপনার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এইগুলো ভালো করে সমাধান করেন, ভালো করে বিস্তারিত বুঝেন, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ জি, 27টা 26টা 26 27 যাদের আছে আরো ডেভেলপ করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। অনেকে 30 32টা করে পাচ্ছে। তার মানে আমাকে যেভাবেই হোক, যেখানে আমি চান্স পাই না কেন, আমার চান্স পাওয়া নির্ভর করবে গ্রুপ সাবজেক্টের উপর, যে আমি গ্রুপ সাবজেক্টে কতটা ভালো করতে পারতেছি। আর সবচেয়ে বড় বিষয়, অ্যাডমিশন আমাকে কঠিন প্রশ্ন দিবে না। অ্যাডমিশন আমাকে আমার পড়ার প্রশ্নগুলোই দিবে, কিন্তু আমি ওই পড়ার প্রশ্নগুলো থেকে যদি মিস্টেক করে চলে আসি, আমার ওইখানেই শেষ। আমি ওইখানে ভুল প্লাস আমার নেগেটিভ, আমি মনে করবো আমি ঠিক, কিন্তু যখন আমার রেজাল্ট দিবে তখন আমি দেখবো ভাই আমার মেরিট তো আসে নাই, বা আমার মেরিট তো ভাই অনেক পিছনে চলে গেছে, আমি এই বিষয়ে ফেল কেন করছি। পড়া তো কমন ছিল, কিন্তু আমি সামান্য যে ভুলগুলো, সামান্য যে অপশনের পরিবর্তন, প্রশ্নের পরিবর্তন, আমি সে বিষয়টা খেয়াল করি নাই। যেটা গতকালকের একটা এমসিকিউ আমি দিছিলাম, পোর্ট কোকের জনককে, পোর্ট কোকের জনককে আমি আমার বেচের মধ্যে পড়াইছি। পোর্ট কোক একজন, পোস্ট করবার একজন, কিন্তু আমার বেচের স্টুডেন্টরাই ওইখানে যে অ্যান্সার করে আসছে যে ভাইয়া পোর্ট কোকের জনক হচ্ছে ভাইয়া কে, লুথার গুলিক। সময় অ্যান্সার করছে, নাসরিন অ্যান্সার করছে, তারা বলছে লুথার গুলিক, কিন্তু না, পোর্ট কোক বলছে, পোস্ট কোক বলে নাই। কার ভুল এটা ভাইয়া? আমার দেখার ভুল, আমার দেখার ভুল। ভাইয়া প্রশ্নের শুরুতে একটা তারিখ দিয়ে দিছে, জানুয়ারির তারিখ, মার্চের তারিখ, আগস্টের তারিখ, কিন্তু আমি তারিখ না দেখে ভাই আমি পার্সেন্টেজ করে 1 বছরের অ্যান্সারটা করে দিয়ে আসছে। ভুল। ভাই আমাকে সমন্বয় জাবেদা করতে বলছে। সমন্বয় জাবেদা কোন নীতিমালা? ওরা জানে আপনারা ভুল করবেন, সেজন্য ওরা সবার শুরুতে মিলকরণ নীতিমালা বসাই দিছে, কারণ ওরা জানে আপনারা দেখবেন মানে আপনারা মিলকরণ অ্যান্সার করে দিবেন। কিন্তু হিসাবকাল সময়কাল দিছে কখন? সবার শেষে। হিসাবকাল সময়কাল দিছে কখন? সবার শেষে। কেন? যাতে আপনি নিচে আর না যান। আপনি এক্সাইটেড, আপনি প্রশ্ন দেখে মনে হচ্ছে ইজি ভাইয়া, প্রশ্ন আমার কমন চলে আসছে, অ্যান্সার করে দিছি ক নাম্বারটা, কিন্তু অ্যান্সার রয়ে গেছে ঘ নাম্বারটাতে। আমি মনে করি প্রশ্ন খুব ভালো হয়েছে, আমি পাস করে যাব, খুব ভালো একটা মেরিট করব। পরীক্ষার হল থেকে বের হইতে 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 আমি দেখেছি আমার মার্ক আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? আমি ভাইয়া খেয়াল করি নাই, আমি খেয়াল করি নাই। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তো ভাই এই ভুলগুলো, এই ভুলগুলো কষ্ট করে ভাইয়া এইগুলো একটু ত্যাগ করে চলেন। প্রশ্ন সহজ হবে, আপনার পড়া থেকে আসবে, কিন্তু যেগুলো আসছে ভালো করে সমাধান করেন, ভালো করে দেখেন, এই মিস্টেকগুলো করিয়েন না। দুইটা ভুল। ওকে, সবাই বুঝছে কিনা একটু আমাকে জানান। সবাই বুঝছে কিনা? সেকেন্ডে সি খেয়াল করি না ভাইয়া, এই তো এই যে খেয়াল করি নাই, এই ভুলটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। ভাইয়া খেয়াল করি নাই, ভাইয়া দেখি নাই, না দেখলে সব শেষ, না দেখলে সব শেষ। কিন্তু এটা আমার পড়া থেকে আসছে, এটা আমাকে বারবার পড়াইছে, তারপর আমি ভুল করতেছি। কার দোষ? আমার দোষ। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। স্যার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কিন্তু ভাই আমার কথা হচ্ছে ভাইয়া অ্যাডমিশন সবসময় ফুল সিলেবাস। যে বিশ্ববিদ্যালয় বলুক না কেন এটা শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে, শর্ট সিলেবাস থেকে অ্যাডমিশনের প্রশ্ন হবে না। অ্যাডমিশন সবসময় ফুল সিলেবাস, আমাকে ফুল সিলেবাস ফলো করতে হবে, আমাকে ফুল সিলেবাস ফলো করতে হবে। প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে রিলেটেড, আমাকে যে কোনো সময় কি করে দিবে, বাজে দিতে পারবে। জি ভাইয়া বুঝছি। সো ভাইয়ার কথা হচ্ছে এটাই ভাইয়া, ভাইয়ার কথা এটাই, যা পড়ছেন তাই পাবেন পরীক্ষার হলে, কিন্তু যেটা পাবেন ওইটাকে অ্যাকুরেট 100% শিওর ভাবে অ্যান্সার করে আসতে হবে। ভাইয়া দেখার ভুল, মিস্টেক করা যাবে না। সেকেন্ড টাইম, আর বিশেষ করে লাস্ট চান্স, জীবনের লাস্ট চান্স, এটা কাজে লাগান। ওকে, তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও ইনশাল্লাহ ফ্রি ক্লাস সম্ভবত আরও কিছুদিন পরে, সময় লাগবে একটু, বাট বেচের ক্লাসগুলো তো কন্টিনিউ করতে থাকা লাগবে আমাদেরকে, বেচের ক্লাস চলতে থাকবে। আর ফ্রি ক্লাস ইনশাল্লাহ আমি জানাই দিব। আমাদের ম্যানেজমেন্ট শেষ হলে আমরা ম্যানেজমেন্ট নিব, দ্বিতীয় পত্র আমাদের আর একটা টপিকের ক্লাস নিলে, একটা ক্লাস নিলে আমাদের দ্বিতীয় পত্র শেষ। তো দ্বিতীয় পত্রের উপর আবার একটা রিভিশন ক্লাস দিব, ওইদিকে ম্যানেজমেন্ট। আর এগুলো মোটামুটি 20 তারিখের মধ্যে কাভার করে লাস্টের দিকে ফাইন্যান্স মার্কেটিংটা আমি একটু গোছাই দিব। এতটুকুই লাগবে, আর বেশি কিছু লাগবে না। টেনশন করার দরকার নাই। রুটিন অনুযায়ী এক্সাম বেস তো রানিং আছে, এক্সাম বেসে যারা আছেন ওই রুটিন অনুযায়ী পড়তে থাকেন, পড়ালেখা করতে থাকেন, কাভার যে কোনো দিক দিয়ে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো এতটুকুই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়ালেখার মধ্য দিয়ে থাকেন, এবং যে কথাগুলো বলছি ওইগুলোকে একটু কাজে লাগান, এটাই হচ্ছে কথা। ওকে,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।